আমি সাভার থেকে আসছি। আমি ব্যক্তিগত জীবনে চাকরি একটা জব করি, মার্কেটে সেলসম্যান হিসেবে আছি। আচ্ছা, সেলসম্যান হিসাবে আছেন, সেলসে। আচ্ছা টিটু ভাই, আমরা আসলে সেই গল্পটা শুনতে চাই। সেই মহাকাব্য শুরু কিভাবে হলো, কত সালের ঘটনা? তার আগে ঢাকা FM 94-কে ধন্যবাদ। ওকে, আপনাকে স্বাগত বিশেষ করে জানাই। গুরুকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমার গল্প আমি শুরু করছি। এটা 2008 সালের ঘটনা। 2008 10 বছর আগে, না 10 না 11 বছর, 2019 পড়ে গেছে প্রায় মনে করেন এই মে জুনের মাঝামাঝি আর কি। আচ্ছা, আমার এক ফ্রেন্ড ছিল, ও এখন দুবাই থাকে। ও বলছে কি যে আমার মামার বাসায় একটা মেয়ে আসছে, দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি কি তোর যদি ভালো লাগে থাকে তাহলে কথা বলবে? না, আমি কথা বলবো না, আমি তাহলে নাম্বারটা আমাকে দিই। আচ্ছা, ওখান থেকে শুরু আর কি। নাম্বারটা দেয়, আমি কোনো কল টল দিই না। মানে অতিথি এসছে আপনার বন্ধুর বাসায়? হ্যাঁ, বন্ধুর বাসায়। মামা লাগে, মামার বাসায় আসছে। পরে আমি নাম্বার নিলাম, কিন্তু আমি নাম্বারে কোনো কল টল দিই না। পরে আমি বলছে, তুই কল দিয়ে কথা বলতে বলছিস? আমি না, আমি কথা বলি নাই, সাভার থেকে চলে যাক, ঢাকা যাবে যাও, তখন আমি কথা বলবো। আচ্ছা, পরে সপ্তাহখানেক পর চলে গেছে। চলে যাওয়ার পরে একটা মিস কল দিই, তখন তো বয়স টকবকে বয়স। মিস কল দিলাম, সে মিস কল এক রেসপন্স পাইলাম, আমি যাক। আচ্ছা, পরে এক মিস কল দেওয়ার পর আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার বলে, আপনি কে? আমি তো একটা মানুষ কথা বলতেছি, এই টুকটাক বলতে বলতে আমি আননোন পার্সনের সাথে কথা বলি, যেটা সাধারণত মেয়েরা বলে। পরে রেখে দিল। পরে আবার একটা মেসেজ করলাম যে পরিচয় দিব আস্তে আস্তে, কথা বলতে কোনো দোষ নাই। পরে সে বললো ঠিক আছে, এই একবার দেবে, পরিচয় হইলো। ওর নাম তুলি। পুলি না তুলি? তুলি। তুলি। আচ্ছা। পরে কথা বলতেছিলাম, পরে বললাম যে কী করে, অনেক বিস্তারিত করছে। পরে আমাদের কন্টিনিউ কথা হইতে থাকে। তখন আমার বন্ধুর কাছে আমি আবার ওটা বলি যে আমি কথা বলতেছি, সমস্যা নেই, কথা বল। পরে এভাবে চলতে থাকে। পরে আমি একটা শর্ত বলে যে কী ধরনের রিলেশন করতে চাই, কথা বলার কারণ কি? আমি না, জাস্ট ফ্রেন্ড হিসাবে আমি কথা বলতে চাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড হিসাবে কথা বলি। এবার তো সময় যায়, কথা বলি। কি কথা বলতেন? যা কি এমনি কথা বলি। পরে এভাবে চলতে থাকে আমাদের কথাগুলো। আমি কিন্তু একটু শর্ট করে বলছি, যেহেতু আমার সময় আছে এখানে। আবার বেশি শর্ট করে ফেলেন না? না না। তবে বলতে আমার কথার থেকে আমাদের এসএমএসটা বেশি প্রচলন। আচ্ছা, এসএমএসে এসএমএসটা বেশি প্রচলন হতো, আমরা মেসেজ বেশি করতাম। তখন তো কলের বেশি ছিল। শুধু রাতে, আমার আবার একটা অবশ্যই আমি রাতে কথা বলতাম না। রাতে কথা বলতেন না? না, 11টার পরে কথা বলতাম না, মা চিল্লাচিল্লি করতো। ও আচ্ছা, মায়ের ভয়। মায়ের ভয় আমি কথা বলতাম না। মা বলতে রাতেবেলা কি কার সাথে কথা বলবো। পরে এইভাবে কথা বলতে বলতে তখন আমি মার্কেট চাকরি করি। আমাকে বলে যে অনেক সময় গেছে, এইভাবে করতে ডিসেম্বর চলে আসে। আচ্ছা, পরে আমাকে দেখা করতে বলে। আমি কি দেখা করবো? কিন্তু আমার একটা শর্ত আছে, আমরা কিন্তু জাস্ট ফ্রেন্ড। কে বলছে? আপনি? আমি বলছি, কিন্তু আমি তো ওকে দেখিনি, ও আমাকে দেখেনি, আমি ওকে দেখিনি। তার ফ্রেন্ডের কথা আমি শুনছি। পরে ঠিক আছে, জাস্ট ফ্রেন্ড নেবে, এভাবে থাকবে, ঠিক আছে। তখন আমি মার্কেট চাকরি করি। পরে বললাম তাহলে কবে দেখা করা যায়? পরে যে ঠিক আছে, ডিসেম্বর 22 তারিখে দেখা করবো। ডিসেম্বরের 22 তারিখে দেখা করবো। তখন আমি দোকানে বললাম যে আমি একটু ঢাকা যাবো। বলে কেন? আমি একটু দরকার আছে। পরে ঠিক আছে, গেলাম। ফার্স্ট ঢাকা যাই আপনার মনে করেন সকালবেলা, আপনার লালবাগে। আচ্ছা, বডি পুরান টাউন এলাকা। আমি ওই জায়গায় গেছি, আমার হাত পা কাঁপতেছে যে যাবো, আমি তুমি এটা চিনি না। পরে যাচ্ছি, আমি চার দোকান চা খাইতেছি, দেখি আমার সামনে একটা মেয়ে বোরকা পরে হাঁটতেছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। পরে আমি চিন্তা করলাম এটা হতে পারে, যেহেতু বোরকা পরে আমি দেখি নাই। পরে আমি কল দিছে। তারপরে আমি একটা কথা বলি, এখানে যখন আমার নাম টিটু বলছি, আমার আরেকটা নামে আমি যে নামে সাথে কথা বলছি সেটা আমি বলি নাই, আমি আরেকটা তারেক নামে আমি কথা বলতাম। তারেক? জি। আচ্ছা। পরে এভাবে বলার পরে বললো কি তুমি তারেক? আমি হ্যাঁ আমি তারেক। আচ্ছা। আমার পিস আসো। আমি কোথায় যাবো? তুমি আসো, সমস্যা নেই, ভয় পাও না। আচ্ছা। এবার করতে করতে আমাকে ছাদে 6 তলায় নিয়ে গেছে। কি কোনো বিল্ডিং এর 6 তলায়? জি জি জি। আচ্ছা। আমি তো আমার হাত পুরান টাউন এলাকা, খুব লালবাগ এলাকা, কেউ যদি মাইট দৌড় দিতে শেষ। আর এত চিপা মারলে দেখাও যাবে না। পরে আমি গেলাম, ও যে আমার ফ্রেন্ড যে বলছে সুন্দর, তখন আমি ওর ফার্স্ট বোরকা খোলা অবস্থা দেখলাম, এই তো মানুষটা পুতুল আমার সামনে হাঁটতেছে। ঠিক আছে, আমি কি এত সুন্দর পুতুল হাঁটতেছে, আমি কোনো কথা বলি, চুপচাপ খালি দেখতেছে ওরে। আচ্ছা, মানে উনি চেহারা দেখিয়েছে ওনার ছাদে ওঠার পর ঘুরে আসছে। আচ্ছা, আমি দেখি তাকাই, আমি কোনো কথা বলি না। এত সুন্দর সুন্দর, আমার চোখে সুন্দর, আর কার চোখে? হ্যাঁ, যার যার চোখে। হ্যাঁ। পরে আমি অনেকক্ষণ দেখা, বেশিক্ষণ কথা বললাম না, আমাকে একটু নাস্তা পানি দিল, খাওয়া দাওয়া করে। মানে এটা কি তাদের বাড়ি ছিল? ওখানে ভাড়া থাকতো। আচ্ছা আচ্ছা, ভাড়া থাকতো, আন্টির বাসায় থাকতো। পরে আমাকে বললাম চলে যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। পরে বলছে চলে যাবা, ঠিক আছে। তখন আমাকে
বলে ঠিক আছে চলে যাও। পরে আয়সা বললাম, আয়সা পড়ার পরে আমার কিন্তু তখন ছিল ফ্রেন্ডশিপ। পরে আমি বলছি ও ফ্রেন্ডশিপ, কারণ আমার ভালো লেগে যায়, কিন্তু আমি তার দেখার পর আমি তার বলতে পারি না এভাবে করতে সময় যাতে ঠিক মাগরিবের পরে সন্ধ্যা থেকে আমাকে একটা ফোন দেয়, তখন র্যাঙ্ক স্টিল নামে একটা, তো ওইরকম একটা নাম্বার, আমি কি এটা আমার বিদেশি নাম্বার নাকি, আমি কলটা রিসিভ করার পরে বলে তার আগে আমি তুমি বলছি কেমন আছো, আমি হ্যাঁ ভালো আছি, তোমাকে একটা কথা বলো, তখন ও আমাকে প্রপোজ করে। সে করে আমাকে, তুলি আপনাকে প্রপোজ করে। এখন তো একটু বয়সে দেখতেই তখন তো আমিও না মানে আপনি তো ভালো লাগাটা আপনার দিক থেকে শুরু হয়, মানে আপনি তো জানতেন না তারও ভালো লেগেছে। আচ্ছা, প্রপোজ করে ওই দিনই সন্ধ্যা প্রপোজ করে। তখন আমি কি বলছে, আমি কোথায় প্রপোজ করবো, আমার উল্টা প্রপোজ করে। পরে আমি ঠিক আছে, আমি তো পরে জানাইতেছি, আমি তো খুব খুশি। আমি পরে বলছি রাতে জানাইতেছি, আচ্ছা ঠিক আছে, তারা জানে না তুমি আমাকে মেসেজ করে জানাই দেবো, রাতে কথা বলতে পারতো না, আন্টিটা খুব ছিল। পরে জানাই দিলাম, এই আমাদের ভালোবাসা শুরু হইলো এখান থেকে। আচ্ছা, তার মানে কথা বলার কতদিন পর আপনাদের ভালোবাসা শুরু হলো? এই 5 মাস। 5 মাস পর, এই 5 মাস পর প্রথম দেখা। আর প্রথম দেখাতেই দুপক্ষই কুপকাত। আচ্ছা, এবার পরে বললো যে আবার আমাকে ফোন দিল যে আবার দেখা করাম কি না, আমার তো 12 তারিখ জানুয়ারি 12 তারিখে আমার জন্মদিন। আচ্ছা, আমি কি ঠিক আছে আমি জানুয়ারি 12 তারিখে আবার আসবো। 12 তারিখে না, তুমি 2 তারিখে আসো। পরে আমি 2 তারিখে আসবো, আচ্ছা ঠিক আছে। দোকান তো ঘন ঘন ছুটি চলে, যেহেতু অন্য চাকরি করি। পরে বলে সন্ধ্যার সময় বললাম যে ঠিক আছে আমি আসতেছি। তখন মনে করেন শুভযাত্রা থেকে ঢাকা আসতে ভীষণ সময় লাগতো, এখন তো 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হয়। আমি 1 ঘন্টা মতো চলে আসলাম, দাঁড়ায় আসি। পরে বললো যে আমি এখানে 7টার সময় বেরোবো হাঁটতে, আমার নানু অসুস্থ, তুমি ওখানে এসো। পরে গেলাম, দেখা করার পর আমাকে একটা ব্যাগ গিফট দিল আর কি, কিছু চিঠি, ডায়েরি, একটা ফতোয়া, কিন্তু ফতোয়াটা কিন্তু ছেলে ছিল না, লেডিস ফতোয়া ছিল। জি জি, আমি বাসায় না দেখি এটা কি ধরনের ফতোয়া, মানে কি ভুল করে দিয়ে, মানে আমি বলছি তুমি ফতোয়াটা কি আমার জন্য কিনছো না তোমার জন্য কিনছো? কই না তো এটা আমার জন্য কিনছি, এই তোমার জন্য কিনছি। আমি তো লেডিস ফতোয়া, কই হ্যাঁ তোমার আমারটা দিয়ে দিছি। আচ্ছা, পরে যাই হোক, পরে ফতোয়াটা আমি আমার যেহেতু ও আমাকে একটা গিফট করছে, তা আমার তো একটা গিফট করা উচিত। পরে আমি নেক্সট টাইমে বললাম ঠিক আছে, আমি তো কিছু নিয়ে আসি নাই, আমি চকলেট নিয়ে যেতাম। আচ্ছা, খালি হাতে যেতাম, কিন্তু জানি যে চকলেট পছন্দ করে, চকলেট নিয়ে যেতাম, অনেক ধরনের চকলেট নিয়ে যেতাম, ও চকলেট খুব পছন্দ করতো। পরে একদিন আবার গেলাম, নেক্সট ডে আবার দেখা করার পরে আমি একটা ড্রেস দিলাম, ও খুব খুশি হলো, সুন্দর মানুষ, ড্রেস নিজের পছন্দ। পরে এভাবে চলতে থাকলো, এভাবে প্রায় দেখা সাক্ষাৎ হতো। এবার মানে একটু আগে যাই, তখন 2009 সালের ফেব্রুয়ারি কি মার্চ, ওর নাম্বার থেকে আমার একটা ফোন আসে। আচ্ছা, একটা মহিলা ফোন করে আমাকে অনেক গালাগালি করে। আমাকে আমি কি ওর নাম্বার থেকে কে গালাগালি করে আমাকে? আমি খালি শুনছি, কিচ্ছু বলতেছি না, আমি লাঞ্চ করে আসছি দোকানে। আমি গালাগালি করে, কে পাগল টাগল হতে পারে, আমি কিছু মনে করি, লাইনটা কাটিয়েছি। আবার ফোন দিয়ে আবার অনেক গালাগালি করতেছি আমার, গালাগালি করার পরে আমি কি আপনার গালি তো শেষ হয়েছে? মহিলা মানে আন্টি, আমি তো চিনি না তাকে। আমি কি আপনার গালাগালি তো শেষ হয়েছে, আমি ফোনটা রাখবো? মানে আপনার তুমি শুনেন নাই, আপনার গালাগালি শোনার তো আমার সময় নাই, আপনি গালি আমার তো শোনার দরকার নেই। আমি বলছি আপনি জানেন আমি অনুমতি চাইছি, আপনার শেষ হয়েছে কিনা, তাহলে আমি রাখবো। পরে আমি রেখে দিচ্ছি, ভালো ছিল এটা। পরে আমি রেখে দিচ্ছি। পরে আমাকে ফোন করছে যে লোকে যে আমার আন্টি আসছে, আন্টি বাইরে থেকে আসছে, আন্টি যে জেনে গেছে। আচ্ছা, পরে ওর উপর অনেক টর্চার করে, এটা আমাকে যা বলে আর কি, আমি তো আর দেখিনি। পরে এভাবে করতে থাকে, তারপরে তো মোবাইল নিয়ে যায়, আমার সাথে একটু কন্ট্যাক্ট কম হয়। আচ্ছা, পরে আরেকটা নাম্বার থেকে অন্য নাম্বার থেকে ফোন দিয়ে গোপনে কথা বলতো। আচ্ছা, পরে বললো যে আমি তো এখানে থাকবো না, আমি গাজীপুর চলে যাবো ওদের বাড়িতে। উনি তখন কি করতেন, তুলি কি করতেন ওই মুহূর্তে? ওই মাদ্রাসায় পড়াশোনা করেনি, মাদ্রাসায় পড়তে শুনছিলাম। আচ্ছা, পরে ওখান থেকে গাজীপুর চলে যায়, ওদের শফিপুর চলে যায়। তখন আমাকে বলছে আমি শফিপুর চলে যাবো আমাদের বাড়িতে, আমি তো ওখানে আন্টি নাম্বারতে ফোন দেবো, ওদের ভাড়াটা ছিল আন্টির নাম্বারতে ফোন দেবো। পরে বললাম ঠিক আছে তুমি ফোন দিও আমাকে। ফোন দিয়ে বলতেছে যে তোমাকে আন্টি খুব আছে। আমি চিন্তা করি তোমার আন্টি আমাকে চিনে না জানা, ফার্স্টে আমার জিজ্ঞাসা করে যে তুমি কে, কি তোমার পরিচয়, কোনো কথা নেই, ডাইরেক্ট মনে করেন যে এরকম মহিলা মানুষ এরকম গালিতে আমার জীবন আমি শুনিনি। পরে বলতেছি যে ঠিক আছে দিছে বলছে যে আমার সম্পর্ক জেনে গেছে, আমার তো এখন বিয়ে দিতে যায়। আমি দূর, তোমার বিয়ে বয়স হয়েছে নাকি, এখন তো 1 বছর কম আছে। এভাবে কথা বলতেছি। পরে এভাবে করতে আপনার পয়লা বৈশাখ আসে। আচ্ছা, পয়লা বৈশাখ আসে, সেদিন পয়লা বৈশাখ আমার আবার মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে। তো পয়লা বৈশাখ আমার এক বন্ধু, আমার ওই যে বন্ধুতে নাম বানিয়েছে, ওই বন্ধু তখন কিন্তু জানে না যে আমার সাথে রিলেশন চলতেছে। আচ্ছা, আচ্ছা, ওই বন্ধু, আমার আরেকটা বন্ধু আছে পান্না, একটা মহি,
আর যার কথা বলছি ওর নাম হলো আনসার, ও দুবাই থাকে। আচ্ছা তখন অনেক বললাম যে মোহিত, যত সেই অনেক তারা আমার হাতে খিচুড়ি খাই না, তারা আমার পরে আজকে খিচুড়ি খাও পয়লা বৈশাখ। ঠিক আছে খাই, ভালো কথা। বললো পরে যে আমার ওরা খাবে, তুমি রান্না করো। তখন তুলি আমাকে ফোন দিয়েছে, কথাটা তো বললাম, সকালে উইস্টিস করলাম, শুভেচ্ছা জানালাম। তখনও কিন্তু বিয়ে করার কোনো কথা টথা নাই। আচ্ছা আমি একটু ভালো করে যাই, আমি একটা জব করি, কোনো রকম একটা সেতন জব করি, বেতন কয় টাকা পাই তখন, 4-5 হাজার টাকা বেতন পাই। বলছে না, আমি সকালবেলা বুঝাইলাম, বুঝালে ভালো বুঝলো, একটু জিদ বেশি ছিল, বুঝলো। তবে এবার চলো বোঝার পরে সে আমাকে এবার 4টার দিকে খাওয়া দাওয়া করে আমি বন্ধুর সাথে ঘুমাই, 4 থেকে ফোন দিছে, কয় আমাকে এসে নিয়ে যাও, আমি এখানে থাকবো না। আমি কি এটা আবার কোন ধরনের কথা, থাকবো না মানে কেন থাকবো না, কী হয়েছে? পরে বলছে আমি এখানে থাকবো না, আমার নিয়ে যাও। আমি দূর পাগল, তোমার তো বয়স হয় না এখনো, তুমি তো এখনো আর 1 বছর বাকি আছে, তুমি তোমাকে সত্যি কথা বলতে, তোমার 17 বছর বয়স বলছো, 1 বছর যাক, দেখতে চলে যাবে। তুমি যদি বিয়েতে রাজি না হোক, কেউ তোমার সাধ্য নেই তোমাকে বিয়ে দিবে। পরে বলছে যে আমার যদি আজকে এখান থেকে না নিয়ে যাও, আমি কিন্তু বাড়িতে পারবো না, আমার লাশ যাবে বাড়িতে। আমি বলতাম পাগল টাগল মানুষ, আমি এক ফ্রেন্ডে কী করি, ওখানে তো এই জায়গার 3 জন বলতে পারতেছি না যে আমার সাথে কেউ যাবে কিনা। পরে আমার, আমি যে দোকান চাকরি করি, আমার বন্ধু ছিল ফিরোজ, আমি ফিরোজ করলাম চলো আমার সাথে একটু গাজীপুর যেতে হবে। আচ্ছা পরে কেন বললাম যে তুলি তোর পাগলামি করতেছে, যে একটু বুঝাই আসি। নববর্ষের দিন, নববর্ষের দিন। তখন হয়তো ওখানে আনসার একাডেমিতে প্রচুর বড় একটা মেলা হয়। আচ্ছা পরে আমি সিএনজি নিলাম একটা, আপ ডাউন 500 টাকা দিয়ে। পরে গেলাম, পরে আমি তো চিনি না, ওখানে শুনছি থাকে ওখানে। পরে আমি বললাম যে কোথায় যাবো, কয় দেখবো বড় একটা হাতি আছে, হাতির সামনে দাঁড়া থাকবা। যাই দেখি ঠিকই শাড়ি পরে দাঁড়ায় আছে। আচ্ছা পরে বললাম যে আসছো মেলা থেকে কিছু কিনে দিই, কিনে বাসা চলে যাও, পাগলামি করো না। পরে কয় না, আমি আজকে তোমার সাথে চলে যাবো। আচ্ছা আমার নাম যে টিটু, ও কিন্তু এটা জানে না, তারেক জানে, তারেক নাম জানে, ঠিক আছে, কিন্তু আমাকে চিনে, ফেস টেস্টে সব ঠিক আছে। পরে আমার বন্ধু যখন টিটু বলে ডাকতে না, আমার তো মুখ দেখাচ্ছে, আমি ভয় পাইছি, ভয় কিছু নাই, আমি নামটা একটু গোপন রাখছিলাম, কেন সমস্যা নাই। পরে আমি বললাম যে যাও, না আমি যাবো না, হয় আমাকে তুমি নিয়ে যাবা, না আমি আমার লাশ যায় বাড়িতে। তুলি বলছে আচ্ছা। আমি বললাম যে এখন কি করবো, চিন্তা করতেছি, মাথায় কিছু খেলতেছে না, কি ভাড়া 1 বছর তো হয়নি সম্পর্ক, 1 বছর কাছাকাছি, 9 মাস 10 মাস আর কি। তখন আমি চিন্তা করলাম যে কী করি চিন্তা করতেছি, বুঝাই পারতেছি না। আমি তখন সিএনজিতে উঠেনি, সিএনজি মামা চলেন অনেক ভিড়ের জায়গায়, আমি কি না থাকবো, সমস্যা নেই, জিজ্ঞেস করে বাসা পাঠিয়ে দিই, কার বাসায় যাবে না। পরে চিন্তা করলাম যা হোক সে কপালে, আচ্ছা উঠো সিএনজিতে উঠো, হাই হাই হ্যাঁ। পরে সিএনজিতে উঠলো, আমি ওটা নিয়ে আসলাম। কই নিয়ে আসলে? সাবার নিয়ে এসে পড়ছি। আচ্ছা, কেউ জানে না, আমার ফ্রেন্ড ওরা যে সাবার যে নিয়ে আসছি কেউ জানতো না কিন্তু। আচ্ছা, পরে নিয়ে আসলাম, আমি বাসাতে উঠানো যাবে না। হ্যাঁ। পরে ফিরোজে বলেন যে বন্ধু তোমার বাসায় রাখি, কালকে আমার কাছে না, আমার কাছে আবার দোকান চাবি থাকতো, আচ্ছা, সাপ্তাহিক বন্ধ করে, আমার কাছে টাকা পয়সা নাই, সব তো জানি না আমার এই কি করতে হবে। আমি যদি জানতাম দোকান যদি বলতাম 10,000-20,000 টাকা লাগবে, আমি দিত। আমার কাছে মাত্র 500 টাকা আছে, সিএনজি ভাড়া দিলাম। পরে বাসা গেলাম, রাত্রেবেলা বাসায় গেলাম, চাবিটা আনতে, চাবিটা তো দিতে হবে, আমি যদি নিয়ে কোথাও যাই চাবিটা তো আমার দিয়ে দিতে পারে বুঝাই। পরে আমি বাসায় যে মারে বললাম, মা আমি একটু ফিরোজ বাসায় থাকবো আজকে, কয় হঠাৎ করে দিয়ে বাসায় থাকবে, আমি একটু কাজ আছে, বাপ মা নাই, বাড়িতে গেছে, মিথ্যা কথা বললাম। পরে আমি গেলাম, যাওয়ার পরে ওখানে চাবিটা নিয়ে গেলাম। তখন মারে বলি না, কী করি চিন্তা করছি, রাতটা তখন থাকলাম ওদের বাসায়, ফিরোজ ভাইদের বাসায়। খালামা অনেক পরে আবার খাওয়াটা হইলো, বোঝাইলো। খালামা প্রশ্ন করেনি যে কে? হ্যাঁ প্রশ্ন করছি, আমি সরাসরি বলছি, আমি ভয় পাইতাম না, ভালোবাসি, চুরি করে টাকাতে কিছুই করিনি। পরে আমি বলছি ভালো করছো বাবা, আমি বয়সটা একটু কম, বুঝাতে পারলাম না, যদি বুঝাতে পারেন আমি বুঝান, আমি বাসায় দিয়ে আসবো। আচ্ছা, না একটাই কথা শেষ, সে আমার স্যার কিছু বোঝে না। আচ্ছা, এই পরে আমি কি করব, সকালবেলা আমি বাসায় আসলাম, পরে বাসায় যায় আব্বা বসে আছে, আমার বাবা এখন নাই, তখন জীবিত ছিল। পরে আব্বার মাকে বললাম, মা আমি তো একটা মেয়ে পছন্দ করি, আমি তো আমার কাছে এসে চলে আসে। মা কান্দে দিছি, আমি কান্দ কেন, কই আসছে, আমি কমে কাছে নিয়ে আই। আচ্ছা, সাহস করে বাসায় নিয়ে গেলাম। বউ দেখে তো সবাই, এই বিয়ে তখন বিয়ে করিনি, পরে দেখে সবাই ঠান্ডা, আর কার কোনো প্রশ্ন নাই, মানে তার সৌন্দর্য সবাই মুগ্ধ। জি। পরে বলো যে তো মা তো মনে খুব চিন্তা করছে, আমি তুমি চিন্তা করো না, আমি জানাই দেবো না যে আমার কাছে আছে, আপনি চিন্তা করেন না। পরে আমি আবার এত প্যাসপুস বুঝি নাই, আমি কী করছি, ও আবার একটু করেছে যে মা চিন্তা, আমি তুমি যে এখন সময় আছে, যদি চাইতে চাও চাইতে পারো, কোনো সমস্যা নেই, আমি যেহেতু তুমি তোমার মা আমাকে ভালো করে চিনি, তুমি সিআরপি, ওদের সিআরপি, আমি তো সিআরপি নিয়েছি, আমার বাসায় সিআরপি ছিল তখন, আমি যে তোমার মামাকে খুব ভালো করে চিনি, আমি যদি বলি যে মামা আমি ভুল করে নিয়ে আসলাম, আমি এখানে দিয়ে দিলাম, কিছুই হবে না, কয় না। পরে যাই হোক, আমার বাসা নাম্বারতে আমি ফোন করে বলি যে আমার কাছে আছে, আপনারা চিন্তা করেন না। আচ্ছা,
ওরা কয়, কোথায়? সাভারে। অবাক হয়েছে, সাভার যে কার কাছে যাবে। পরে আসার পরে নিয়ে ওরা আসলো, বিকাল দিকে আসলো, আসা হয় গেলো মেয়েকে নিয়ে যাবে। আচ্ছা, নিয়ে যাবে, তখন বলতেছে মেয়ে তো যাবে না, মনে করেন সিআরপিতে হাজার হাজার মানুষ হয়ে গেছে, মেয়ে তো আমার জামা ধরে রাখছে, আমি যাবো না। আমার একটাই কথা, আমি জ্ঞান থাকবো। পরে কেলেঙ্কারি। ও তো বলছে একটাই কথা, আমি যাবো না। আচ্ছা, পরে যাবো না, কি হলো, পরে ওরা চলে গেলো। তখন আমার আব্বা বলতেছে, বাবা আমাকে 500 টাকা দে, আমি থানা একটা জিডি করে আসি। আপনার আব্বা বলছে? আমার আব্বা বলতেছে, আমি না বাবা, পরিচিত মানুষ, কিছু করবো না, সমস্যা নেই, তুমি ভয় পাও না। পরে বাবার বলছে, আমার 200 টাকা দেয়, আমি জিডি করে এসি থানায়, যেন কিছু না হয়। পরে আমি বললাম যে কিছু হবে না তুমি। পরে একজন বললো যে এখানে থাকো না, যেহেতু মেয়ে যায় নাই, হয়তো পুলিশ টুলিশ কেস করতে পারে। আমি রাত্রেবেলা নিয়ে আগে চলে গেলাম। আচ্ছা, কোথায় গেলেন? গেলাম হলো আপনার ব্যাংক কলোনি, ব্যাংক কলোনি, সাভারে। মানে এখন সোজা কথা, বিয়ে করতে হবে। আচ্ছা। পরে আপনার কোর্ট ম্যারেজ করলাম, কোর্ট ম্যারেজ পরে সকালে কাজীতে রেজিস্ট্রি করলাম, হ্যাঁ, বিয়ে করলাম। বিয়ে করলেন অবশেষে? অবশেষে বিয়ে করলাম। আচ্ছা। বিয়ে করার পরে ওখান থেকে চলে গেলাম আপনার নেত্রকোনা, বড় ভাইয়ের শ্বশুরবাড়ি। আচ্ছা, শ্বশুরবাড়ি চলে গেলাম। তখন মোবাইলে কেউ কল দিলে কলিজাটা ছেদ করে উঠতেছে, কি না কি হইতেছে। পরে এভাবে করতেছি, তখন মানে বিয়ে করলেন আসলে কি বাধ্য হয়ে? বাধ্য হয়, মানে কোনো উপায় তো নেই, মেয়েকে তো এভাবে রাখতে পারবে না। যেহেতু আমাকে ভালোবাসছে, 2 দিন পরে গেলে কেউ মানবে না, একটা ছেলের কাছে থেকে আসছে, আমি কি যাওয়ার হয়েছে, বয়স 1 বছর 2 বছর কম, কোনো সমস্যা নেই, আমি বুঝবো। পরে নিয়ে নেত্রকোনা চলে গেলাম। পরে একদিন আমার বড় আমাকে ফোন দিল যে ওর গার্জেনটা আসছে, মাইনে ট্রেন নিবে, কোথাও টেনশন করিস না, আচ্ছা, চলে আস। পরে আমি বললাম যে দেখ, যাই করে চিন্তা করবো, ভালো করে কথা বলার নিয়ে আমি আসলাম। কেস কামারি করলে কোনো সমস্যা হবে, একটু পানি খাই। আচ্ছা, একদম মানে পরে আপনার নিয়ে নেত্রকোনা নিয়ে গেলাম। ওখানে একদিন, তখন আমার তালই ছিল। পরে বললো যে এই সুন্দরবনে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না, বাসায় চলো, বাসায়। আমি কি চিন্তা করতেছি, একটু আসতে, মানে অনেক কথা টিটু ভাই বুঝতে হয়তো পারবে না, তারা একটু আসতে। পরে আমি বলতেছি, আমাকে বলতেছি রাস্তা দাঁড়ায় আছে তো, আমি চলো, আমার তালই বাসা চাই, আমি যাবো না। পরে যাই, নিয়ে গেলাম। পরে আমি থাকো, এখানে থাকতে তো হবে এক জায়গায়। পরে রাত্রেবেলা বড় ভাই ফোন দিল, চলে আস, ওরা মাইনে নিবে। আমি ঠিক আছে। এটা কতদিন পর ফোন দিল? এটা আমার কাছে মোট 7 দিন ছিল আর কি। আচ্ছা, 7 দিন পর ফোন দিল? না, আপনার যে বিয়ের দ্বিতীয় দিন, মানে আপনার 16 তারিখে বিয়ে করছে তো, 21 তারিখে, এই 19 তারিখে ফোন দিছে। আচ্ছা, 19 তারিখে ফোন দিছে যে তোর চলে আর সমস্যা নাই, তার মাইনে নিবে। আমি ভালো করে বুঝে নিই। পরে আমি কি করলাম, ওই যেই বাসায় বিয়ে পড়ছি ওই ফ্রেন্ডের বাসায় নিয়ে গেলাম, ওইটা ভাটপাড়া। নিয়ে যাওয়ার পরে ওটা শাড়ি পরাতে হবে, সালোয়ার কামিজ চলবে না। তখন ও একটা কথা, আসার সময় ও বাসে ও ডান ছেড়ে বসছে। ও বারবার বলতেছে আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যেতে তুমি রাখতে পারবো না, আমার খালা খুব খারাপ মানুষ। আচ্ছা, বারবার বলতেছে, আমি কি চিন্তা করো না, আমি যখন আমি পাশে আছি, তুমি ভয় পাবো না। আমি কিন্তু ভয় পাই না, ভয় পাও না যদি তারা আইনি কিছু না করে। পরে ও বাস থেকে 2বার ফাল দিতে চেয়েছিল গ্লাস জাল দিয়ে। তুমি যদি সাবার আমাকে নিয়ে যাও, তুমি জীবন আমাকে রাখতে পারবো না। আচ্ছা, এটা তুলি বারবার বলতে, তুমি কি একবার যদি আমাকে তাদের কাছে নিয়ে যায়, তুমি আমাকে রাখতে পারবো না। পরে আমি কি করবো, যদি বাই চান্স ফাল দেয়। পরে আমার হাত আমি ভালো করে ধরে রাখছি, রাতে ঘুমায়নি, ধরে রাখছি। এভাবে করে সাবার আসলাম, নিয়ে গেলাম শাড়িটারে পরে, আর নিয়ে আসলাম বিকালে, সন্ধ্যার দিকে। শিমুলতলা নামের একটা নাম শুনছে কি না সাভারে? আচ্ছা, ওখানে একটা কাঠের দোকান আছে, ওখানে বিচার বসলো। ওর খালা, ওর মামা, ওর আব্বু, আর ওদের কিছু আত্মীয়স্বজন, আর আমাদের আমার ফ্রেন্ড সার্কেল ছিল, এক বড় ভাই ছিল, সবাই বসলো। বসার পরে মেয়েকে জিজ্ঞেস করলো যে, মেয়ে বলছে যে আমি ভালোবাসি, আমি স্বেচ্ছায় আসছি। আচ্ছা, এখানে আমার কিছু একদম সহজ স্বীকারোক্তি, একটা সহজ স্বীকারোক্তি। সে একবার বলছে আমার স্বেচ্ছায় আসছি, আমি যত দুজনকে ভালোবাসি, আমি বিয়ে করছি, শেষ। আচ্ছা, তখন কি হয়েছে, ওর খালা আসছে, মা এখানে থাকিস না, এই ছেলে কি আছে? আচ্ছা, আমি তো আমার আমি ওকে বলছি যে আমার কিছুই না, আমি কিন্তু মধ্যবিত্ত ছেলে ফেলে, আমার বাড়ি করে তুমি দেখছো, তোমার আগেও বলছি আমি কই না, আমার গাড়ি আছে, বাড়িতে কিচ্ছু নাই। পরে খালা এসে বললো, ওর পায়ে ধরলো। খালা পায়ে ধরলো? হ্যাঁ, মেয়ের পায়ে ধরলো, ভাগ্নির। তখন আমি বলছি এই মহিলা যখন পায়ে ধরতে পারতে, সে অনেক কিছু করতে পারে। তখন আমার মাথায় রেখে, তখন আমি 300 টাকা স্ট্যাম্প বানালাম। আচ্ছা, আমি কি এখানে যারা আছেন স্ট্যাম্পে সরে খেতেন, সে যদি পরবর্তী আমার সাথে মামলা করে, তখন এলাকার মুরব্বীরা বলে যে দূর, পরিচিত মতো তুই তো ছোটকালে তুই সাবার থাকো, তোমার সাথে চিনে, মামলাটা আমার কেউ করবে না। আমি কাকা ভরসা নেই, বিশ্বাস নাই, মানুষ একদম বিশ্বাস, যেই মহিলা পায়ে ধরতে পারে সে অনেক কিছু করতে পারে। পরে তারা আর সইটাই নিল না। আচ্ছা, আপনার বলার পরও নিল না? পরে ওই যে মানে সালাম টালাম কালাম সবাই নিয়ে বাসায় নিয়ে চলে গেলাম।
আচ্ছা বাসায় নিয়ে আসলাম, সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়ালাম। খাওয়ার পরে আমি খুশি, পরে মাইনে যেটা নিছে আর কোনো ঝামেলা হবে না। সোমবার দিনকে মার্কেটে নিয়ে গেলাম, আমি তো মার্কেটে জব করি, আপনার অনেক কাপড় চোপড় কিনে দিলাম, যেহেতু এক কাপড় আসছে, কাপড় চোপড় কিনে দিলাম, আইসক্রিম খাওয়াইলাম, ছবি তুললাম। পরে ওখান থেকে বাসায় আসলাম, যেহেতু সোমবার দিয়ে গেলাম, মঙ্গলবার বন্ধ। মঙ্গলবার ছিল আপনার 21 তারিখ। 21 তারিখ ছিল, রাতে ঘুমাইলাম ঠিক 12টার দিকে। আমাদের গেট দরজার মধ্যে প্রচুর শব্দ, রাত 12টায়? রাত 12টার দিকে। এটা কবে? 21 তারিখ? 21 তারিখ রাতে, তখন 12টা মানে বাজে। আপনি আপনার স্ত্রী তুলিকে শপিং করিয়ে দিলেন, আইসক্রিম খাওয়ালেন, ছবি তুললেন এবং রাত্রে ঘুমোতে গেলেন রাত 12টার সময়, দরজাতে অনেক অনেক শব্দ। আমরা এখানে একটু থামবো, এই সাসপেন্সে আমরা একটু দাঁড়াই যে অনেক শব্দ, কিসের শব্দ, কেন শব্দ, তাই আমরা শুনবো বিরতি একটি পর। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা FM 90.4। নতুন বছর 2019 সালের ভালোবাসার বাংলাদেশের আজকের প্রথম অতিথি টিটুর ভালোবাসার গল্প। কি হলো রাত 12টায়, কারা এসছে রাত 12টায়, কি বলতে এসছে? অনেকের মনে অনেক প্রশ্ন হচ্ছে, আমার নিজের মনেও প্রচুর প্রশ্ন হচ্ছে। সব প্রশ্নের উত্তর পরিষ্কার হবে বিরতির পর। ভালোবাসার এই মহাকাব্য ভালোবাসার বাংলাদেশে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সাথে থাকুন। চুরি করে ডাকাতি করে পুলিশ তাই কিছে, পরে আমি দরজা খুলছি, আমি তো গুছায় কথা বলতে পারি না, লিসেনাররা কিছু মনে না লিসেনাররা খুব মানে মজা নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে শুনছে। পরে আসছে আমি কি, তখন আমি লঙ্গি পরা, আমার শুয়ে রয়েছে, তুলি শুয়ে রয়েছে, তখন আমি লঙ্গি পরা, আমার কোলে করে, আমি কোলে উঠানি কেন, কয়ে তোমার ধরে নিতে আসছি। আমি আমার অপরাধ, কোনো কথা হবে না, চুপ। আচ্ছা, আমরা কথা বলার কোনো স্কোপ দেয় নেই। আমি আমার একটা গেঞ্জি তো গায়ে দিতে দেবেন, আমি একটা গেঞ্জি গায়ে দিতে দেন, আর তুলি কোনো কথা বলতেছে না, ও পুরো বউ হয়ে গেছে, যে কি করছে ওর খাওয়া। বাড়িতে কে কে ছিল না এই মুহূর্তে? আপনার মা বাবা? আমার মা প্রচুর চিকেন বাকা করতেছে, বড় ভাই তো অফিসে গেছে, নাইট ডিউটি করে। আচ্ছা। মেজো ভাই নাইট ডিউটি করে। আচ্ছা। পরে এবং রাত 12টায় যেহেতু পুলিশ আসছে, তার মানে আশপাশের মানুষজন তো ঘুমিয়ে গেছে। আচ্ছা। বাড়িওয়ালা দরজাটা খুলে দিচ্ছে। আচ্ছা। ও বাড়িওয়ালা দরজা না খুললে আমাকে নিতে পারতো না, বলে তাড়াতাড়ি বের হোক, যদি লোক এলাকার মানুষজন এসে পড়ে তাহলে ছেলেকে নিতে পারবো না। আচ্ছা। যেহেতু এর আগে হাজার হাজার মানুষ দেখছে, আমার প্রচুর প্রুফ আছে। হ্যাঁ, পরে কি করলো, আমাকে কোলে করে নামাইলো। আমি একটা গেঞ্জি তো পরে দেবেন, আমার মাথা আমার পিছিয়ে কাঁদতেছে, মা কাঁদতে কাঁদতে রাস্তায় চলে আসছে। আমাকে একটা হাইস গাড়ি দুটানো হয়, সাথে তুলিকে নেয়, নেওয়ার পরে আমাদের সবার থানায় নিয়ে যায়। আচ্ছা। সবার থানায় নিয়ে যায়, দেখি আমি তখন থেকে আমার মা রাস্তায় শুয়ে কাঁদতেছে, মা কাঁদতেছে। কি ভয়ানক অবস্থা। যাই হোক, সবার থানায় নেওয়ার পরে আমাকে দারোগা লাথি দিতে আসে। আমি লাথি দেন কেন, আমি চোর না ডাকাতে, আমার লাথি দিবেন। পরে কয়ে বেশি কথা করে, আপনার কালীগড় থানায় চালান করো। আচ্ছা। চালান করলো, তো আমাকে তুলে নিয়ে গেলো, আমি খালি গিয়ে অবস্থায় আমাকে লকাপে ঢুকাই দিল, আমার কোনো কথা জিজ্ঞেস করলো না। মানে আপনাকে কোনো প্রশ্ন করা কিংবা আপনাকে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। পর আমি মারা খেলি, আমি যাওয়ার সময় মাকে বলছি, মামাকে একটা ফোন দাও। আচ্ছা। আমার 200 একটা মামা লাগে, সে পুলিশ বড়, অনেক বড় অফিসার, সে কোনো কথা শুনে না, মিলিয়ে ব্যাপার আমি কোনো রিকোয়েস্ট রাখতে পারবো না। আচ্ছা। পরে মা বলছিলাম, সে আর কোনো কথা শুনে নেই। আপনি একটু সামনে এসে মাইক্রোফোন। পরে আমাকে কালীগড় নিয়ে গেলো, আমি বললাম যে কালীগড় নিয়ে গেছে, মা সবার থানা গেছে, বলছে এখানে নাই, আমরা চালান করে পাঠাচ্ছি, এটা তো কালীগড় থানা রাতেই পাঠিয়ে দিয়েছে। জি, গাজীপুরের মামলা, কালীগড় পাঠিয়েছি। তারা অনেক টাকা খরচ করে আমাকে ধরাইছি। পরে আমাকে নিয়ে গেছে, খালি গায়ে মশা কামড়াইতেছে, কি অবস্থা। পরে মা সকাল মা আসছে, অনেক দেরি হয়েছে, বাইরে তো অফিস টাকা আসছে, তারপর আমরা আসছে, তখন তুরিকে পাশের রুমে জিজ্ঞাসা করতেছে বারবার, মানে ওর স্টেটমেন্ট নিতেছে ছেলেকে। কিন্তু ওর আমি একটা কথাই, ও মানে একটাই খুব শখ ছিল, আমার নাম ছাড়া কারো নাম বলে নাই। আচ্ছা, আপনি নিজে কানে শুনছেন? না, আমি প্রথম পরে কাগজ দিচ্ছি, যেহেতু চার্জশিট মার্কশিট পরে আইছে, ওখানে কারো নাম বলে নাই। আমি এটা আস্তে আস্তে যাচ্ছি, পরে আমি একটা খালা পেলাম, তা আমি সোজা সোজাই পড়ি, আমি সিগারেট, আমি খালা আমার মত আছে যে আমাকে 5টা সিগারেট এনে দাও, টাকা আমি কি মাসলা দিব না, সমস্যা নাই। আমি একটু খালা খালা মেয়েটা কি বলে আমার একটু জানা প্লিজ, ওর তো জিজ্ঞাসা করতেছে কি বলে, খালি একটু জিজ্ঞাসা করা। কয় মেয়ে বাবা 3 ঘন্টাতে জিজ্ঞাসা একটা কয় নাই। আচ্ছা। মেয়ে তোমার খুব ভালোবাসে, মেয়ে কোনো কথা কইতেছে। যাই হোক, কিছুক্ষণ আমার মা আসে, মা কান্দাছে, পরে বললো যে আমরা এখন কোর্টে চালান করে দেবো, দুজনকে চালান করে দেবো, যে তুমি কোনো স্টেটমেন্ট দেয় নাই, তাই আমার সাথে মেয়েও জেলে যাবে। পরে আমাকে লাভ করে লঙ্গি পরে মাগে যে গাড়ি দিচ্ছে, বাসে করে নিয়ে যাবে আমাকে। আমাকে বাসে করে নিয়ে গেলো, ওদেরকে নিয়ে এলো গাড়িতে। আচ্ছা। তো আমাকে গাড়ি করে নিয়ে গেলো, আর তার হাতে হ্যান্ডকাপ, মানুষজন তাকায় রয়েছে, কি অবস্থা। স্কুল স্টুডেন্ট দেখতেছে। আমি কি দেখো ভাই, ভালোবাসার পরিমাণ নাম দেখে চুরি করে টাকা দিয়ে একটা মেয়েকে ভালোবাসলাম, এই দেখো গার্জেন কী করছে। সম্পূর্ণকে ভয় পায় না ভাই, জানাম এটা তো ভাই হয়েছে। যাই হোক, কোর্টে আসলাম, গাড়িতে আটকাইলো না, হ্যাঁ গাড়িতে আটকালো, আটকানোর পরে
আমার আম্মা বলে একটা উকিল ধরলো, হুম কয় উকিল ধরলো, কয় বাইক না কালকে সকালে জামিন হয়ে যাবে, টেনশন করো না, এটি কোনো মামলা নাকি। পরে আমি কি মার বললাম যে আমি তো কিছু, আমরা কোনোদিন মামলা টামলা খাইনি, ধারণা নাই। যাই হোক আমাদেরকে জেলখানে পাঠিয়ে দিল। আচ্ছা তখন তুলি আমার পিছু মেয়েদের এটা আলাদা থাকে, তখন আমি হাতটা ধরে বলতেছে তুমি ভয় পাও না, তার তখন টিটি বলতো তুমি ভয় পাও না, আমি তোমার পাশে আসি। আচ্ছা যখন এই কথা বলছে তখন আমার ভয় পুরো চলে গেল, যে যেহেতু ও বলছে আমি তো পাশে আছি, যেহেতু কোনো কথা বলে নাই, তা আমার আর কোনো ভয় নেই। ভালো কথা, ও জেলে গেল, ও ভিতরে ঢুকে, আমি ভিতরে ঢুকে গেলাম। আমার কাছে পুরোটা কেন সিনেমার মতো মনে হইতেছে, যে সিনেমাতে দেখি আজকে নিয়ে কালকে তো করে উঠাবে। পরে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে পরের দিনকে আমার ভাই একটা মেজো ভাই নাম কাটলো, জেলখানার নাম ডাকে তো তাতে টিটু, এই তুলি, স্বামী নজরুল ইসলাম টিটু। আমি আসছি কিন্তু ও আসে না, না সেদিন আপনার 2 দিন পরেই মনে হয় যত আমি আসি, ও আসে না। আমি কি ও আসে না কেন, কী হয়েছে? আমি আসছি, ওর ডাক্তার বারবার ওই যে ওরা বয়স কম দিয়ে মামলা দিচ্ছে, 13 বছর বয়স দিয়ে মামলা দিছে। আচ্ছা 13 বছর বয়স অনেক কমাই দিছে, মামলা দিছে। তখন আমি আমার ভাইকে তুলি আসলো না, আমি কই কী জানি বুঝতে না তো, তাহলে তুই যা করে একটা ভালো উকিল ধর, আমি তাহলে দেখি। তখন নতুন জেলখানা কার কী করবো, পরে একজনের মামা ডাকলাম, যে মামা, যে আমার একটা আমার বউ তো তুলি তো আছে মহিলা, এগুলো তো আমি কীভাবে যাইতে পারি? কয় তুই তো নতুন ভিতর চিনবি না, তুই এক কাজ কর। পরে একটা ছেলে বললাম যে মামা 12 গন্তির সময় ভাত যায় ভিতরে, মাথাত করে কি যায়? ভাত 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 যায় হ্যাঁ। কয়টার সময়? 12টার দিকে একটা গন্তি হয়, যেখানে 3টা গন্তি হয়। আচ্ছা 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 পরে ভাত নিয়ে যেতে পারবা? আমি কই আমি তো ভাত নিয়ে যেতে পারবো না, হ্যাঁ। আমি খুব দুর্বল। কয় তুমি কিরকম বিবরণ? আমি খুব সুন্দর নাম তুলি, তুমি চিৎকার করে জিজ্ঞাসা কে তুমি, আচ্ছা। তুমি বাইরে যাও না কেন? হ্যাঁ পরে পোলাটা 12টার দিকে ভাত নিয়ে ওই মহিলাই এসে ঢুকে, আচ্ছা মহিলা সেলে যায়? ছেলে ঢোকার পরে কয় মামা ওই নামে কেউ নাই, মানে ওকে এই টঙ্গী আপনার এই যে সংশোধনাগার যে একটা আছে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা 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 ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে আপনার 1 সপ্তাহ না 15 দিন পরে শুনি ওর জামিন হয়ে চলে গেছে। ও তার অলরেডি জামিন হয়ে চলে গেছে? 15 দিন পর জামিন হয়ে চলে গেছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা জামিন হয়ে গেছে, আমার খবর আসে। আমার তো মনে করেন যে আমার অবস্থা তেমন একটা ভালো না। আমার আত্মীয় স্বজন খুব টাকা আলা, তার সবাই হেল্প করতেছে। খালতো ভাই আমেরিকাতে টাকা বাড়াইতেছে, খালতো বোন জার্মানি থেকে টাকা বাড়াইতেছে, এভাবে করে মা ধাতে না করে করতেছে। পরে একটার পর একটা উকিল ধরতে কোনো কাজ হইতেছে না। আমার বড় ভাইটা খুব, বড় ভাইয়ের নাম লিটু, খুব সহজ সরল, যে যা বলতো সে তাই করতো। পরে এক মামা আসে, কয় চলো হাইকোর্টে এইসব করে জামিন হবে না। হাইকোর্টে যায়, পরে লোকে ধরে এই টাকা মনে মারি যায়। আচ্ছা আমার এক খালু আছে, আপন খালুই, সে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে, আমি মাফ করে দিছি। সে 25,000 টাকা না 20,000 টাকা চলে যায় আমার জামিনের যেদিন হিয়ারিংয়ের দিন, উকিলের টাকা দিয়ে সেদিনটাই সে টাকা চলে যায়। খালু আপন খালু। আজকে আমি জানি যে আমার আজকে হিয়ারিং হবে, আমি বলে গেছে সাক্ষাতে বলে তার কাছে হিয়ারিং আছে, জামিন হইতে পারে। সে টাকা নিয়ে চলে গেল? সে টাকা নিয়ে চলে, তখন 2 মাস। তখন তো আমি আমাকে কি বিচিত্র না আসলে। আমাকে কিন্তু প্রতিদিন 3,000 করে টাকা দিয়ে যেতেছে, 3,000 2,000। আমার মা আমাকে সিগারেট কিনে দিতেছে, গুরু বাবা কি কি সিগারেট খাওয়া তুমি বলো? আমি মাথা নিচে করে তাকাইতেছি, কী করে খাইতে হবে? এখানে একটা প্যাকেট দিলে একটা ভালো খাবার পাবো, নিয়ম আছে কিছু, ভালো ভাত পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে মা কয় তুই বাবা তুই ভিতরে, তুই আর ভালো একটা উকিল ধর। আমি বাইরে, আমি কেমনি বাইরে, আমি তো ভিতরে। মা খালি কাঁদে। পরে বলছে তোর কবে হাজিরা আছে? আমি কবে মুখের হাজিরা আছে? তোর কী খাইতে ইচ্ছে করে? আমি সাদা ভাত খাইতে ইচ্ছে করছে, আর মাংস, গরু মাংস বকাই নিয়েছ। পরে গাড়িতে গেলাম, গাড়ির পরে ভাত খাইতে পারলাম না, কাল চোখের পানি ফেলাইলাম। মা বাইরে কাঁদতেছে, আমি ভিতরে কাঁদতেছি। পরে আমার সামনেই একটা লোক 19 দিনে, আমার তো খুব খারাপ মামলা, সে 19 দিনে জামিন নিয়ে চলে গেল। আমার আর তখন আর খুব কান্না করা শুরু হয়েছে। তখন আমার আগে ভিতরতে কিন্তু আবার গুরু যারা বড় বড় আসামি থাকে তারা খুব ভালো বুঝছে যে অমুক একটা উকিল আছে, আমার ব্যারিস্টার নাম জেবুন্নেসা মিনা, সে গাজীপুরের সুপ্রিম কোর্টের লয়ার, ক্রিমিনাল লয়ার, নাম বলো তাকে ধর কাজে দিবে। তোর আমি কী করুন, কেমনি মারে আর বাইরে আনা যায়। তখন আপনার হলো এই 2 মাস 20 দিন 19 দিন হয়েছে আর কি। 2 মাস হয়ে গেছে আপনি জেলে। তো জেলে চলে গেছি। আমি কারারক্ষীরে বললাম যে বাবুল ভাই, আমার মারে বলেন আপনার ছেলের অবস্থা খুব খারাপ, কাল সকাল 9টা বাজে আমার সাথে দেখা করে। পরে আসার পরে আমি মারে বললাম যে মা, তুমি যদি আজকে আমার কথা না শুনো, তাহলে আর কোনো শুনে মনে করো ছেলে মরে তোমার আসতে হবে না, জেলে আসতে হবে না। তুই যা বলবি তাই, আমি একটা উকিলের নাম বলবো, আমি যা যা বলবো তুমি তাই দিয়ে করবা। তার কাছে যাবো, তোমার কাছে ফার্স্টে 1 লাখ টাকা চাইবো, তুমি 2,000 টাকা, 15,000 টাকা 15 পয়সা তুমি কন্ট্যাক্ট করবা না। পরে কাছে ঠিক আছে বাবা, আমি কী পাইবো, অমুক 12 অফিসে যাও, অমুক জিজ্ঞাসা করবা। আমার সময় বলে দিছে, বলে দেওয়ার পরে গেছে যাওয়ার পরে হিসেবে বলেছি সেভাবে 15 ঘন্টা, ঠিক 1 ঘন্টা পর আমরা আচ্ছা সকাল মাসে আমি সইটা দিয়ে দিছি। সেই দিন আবার একটা কি কোন মন্ত্রী,
তখন সাক্ষাৎ করে দিল, 15 দিন পর সাক্ষাৎ করে দিল। আচ্ছা পর ভাইয়া বুঝলা গেল যে আগামী রোববার হিয়ারিং, 5,000 টাকা দিয়ে গেছি, 10,000 টাকা লাগবে। আমি বলি, ঠিক আছে, আলাপাশে যাও, আমার কিছু জিনিসপত্র দিয়ে গেলো। এতে কিন্তু আমার কোনো রিলেটিভ আমার কোনো দেখতে আসে নাই। আচ্ছা একটা মেয়ে ফ্রেন্ড আমার দেখতে আসছিল একদিন। আচ্ছা মনে করেন যে আমাকে বৃহস্পতিবার দিকে আমার সব কিছু দেখে গেল, শুক্রবার দিনকে আমার ডাকতেছে। আমি হয়তো বন্ধু বান্ধব আসতে পারছে, ওখানে একটা জেলখানা একটা মানুষ দেখতে গেলে, যেই অফিসে দেখতে গেলে খুবই। পরে আমি কি নাম তো চিনি না, পরে দেখি ওর নামটা হলো, ওর নাম দোলাই বলি, নাম বললাম না। ও গেছে, আর 4 বোন গেছে। আমি দেখে কান্দি দিছি যে আপনারা আইসেন, আর বাল্যকালের বন্ধুরা কেউ আসে নাই। পরে বলো যে ভাই তুমি মেয়ের ঠিকানা দাও, বাইরে এখন যায় কতক্ষণ, আমি কোনো দরকার নেই, তোমরা আইসো, দেখা কর, সাক্ষাৎ করো। পরে আমাকে বলে তোমার কী লাগবো? আমি কিছু লাগবো না, যদি পারো যেখানে পিসি চলে, আবার পিসিতে পটা কিনে খাওয়া যায়, আমি 1,000 টাকা দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা এটা কি ক্যান্টিন টাইপের মতো? ক্যান্টিন টাইপের। আচ্ছা 5 টাকা দিন, 10 টাকা আর কি। আচ্ছা পরে এবার চলে গেল গা। পরে ভাইয়ের বললো যে আমি কি আগামী রোববার হিয়ারিং। ও ফার্স্ট আর উকিল বলছো যে উকিল আবার কাগজ ফালাই দিছে, যে কী নিয়েছেন, মানুষের আম খাওয়া আমার গাড়ি নিয়েছেন, এটা কোনো কেস? আমার তো প্রচুর এভিডেন্স আছে, আমার মোবাইলে মেসেজ আছে, ঘুরে 12 বছর ধরে মেসেজটা আমি এখন রেখে দিচ্ছি। আচ্ছা আমার বাঙালির যে সিমটা, আমাকে সিমটা কিন্তু আমি কারো দিই নাই। আচ্ছা ওই সিমের ভিতরে 38টা SMS আছে। আচ্ছা ওইটা আমার কোর্টে সাবমিট করা আছে। আচ্ছা আমাকে 4টা চিঠি দিছে, যে চিঠিতে উর্দু লেখা আছে, আমি আজ পর্যন্ত কিছু বুঝিনি, শুধু বাংলাটাকে বুঝছি। তারপরে এইভাবে করার পরে এত টাকা খরচ করছি, গুলো 10,000 টাকা আমরা জোগাড় করতে পারি না ভাই। আচ্ছা আমার ফ্রেন্ডদের 200, আমার এক ফ্রেন্ড ছিল মহিউদ্দিন, ও 1,000 টাকা দিছে, এবার করে 10,000 টাকা বাইনি আসে। কিন্তু সেদিন 11টার সময় কোর্ট উঠছে, 11:15 জামিন হয়ে গেছে, কিন্তু আমি জানি না। আপনার জামিন হয়ে গেছে? জামিন হয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনার কথা মতো আপনার মা যে উকিলকে ধরে কাজ করে, হ্যাঁ 10 দিন, এক সপ্তাহ আমার জামিন হয়ে গেছে। সে বলছে যদি ডাকে, আমি যে বাড়ি থেকে আগামী রোববার জামিন, আচ্ছা আমি জামিন করাই দিব, শুনে আপনার টাকাটা নিয়ে 10,000 টাকা নিয়ে নিয়েছেন। পরে জাজমেন্ট সেদিন আমার 15 দিন সাক্ষাৎ বন্ধ করে দিছে। পরে 15 দিন সাক্ষাৎ, কিন্তু আমার ভাই তো বাড়িতে ঘুরতেছে, টিটু পিতা শামসের খান, ক্যান্ডিগঞ্জ, আমার দেশের বাড়ি কিন্তু ঢাকা ক্যান্ডিগঞ্জে। যখন এটা বলে আমাকে ভাইকে ঢুকতে দেয় না, আমার মনটা খুব খারাপ, আমি প্রচুর কান দেখে, খাওয়া দাওয়া বন্ধ। আমি কাজ আমার জামিন হবে, কিন্তু আমি জানতে পারতেছি না আমার জামিন হয়েছে। আসলে নামাজ পড়লাম, পড়ার পরে বিস্কুট আর চানাচুর নিয়ে বসে কান্না করতেছি। তখন সন্ধ্যা হবে, লক আপ করে দিবে, লক আপ করে দিলে শেষ। পরে হঠাৎ করে ডাক্তারছে, টিটু পিতা শামসের খান, ক্যান্ডিগঞ্জ। আমি কি মামা কী হয়েছে? কত জামিন হয়েছে, তাদের বেরো। দেখেন আমি বিস্কুটটা বন্ধ মুখে দিতে পারিনি, মানে রিজিক শেষ। পরে নিয়ে আল্লাহর মতো বের হইলাম। বের হওয়ার পরে কত মাস পর জেল কেটে বের হলেন? 3 মাস, প্রায় 3 মাস। প্রায় জুলাই 19 তারিখে বের হয়েছিলাম 2009 সালে। বের হওয়ার পরে বাসায় গেলাম, আমার বোনগুলো আমার খুব ভালোবাসে, সব কান্নাকাটি করলো। আমি কান্নাকাটি কিছু না, বেরিয়েছি চিনছে। পরে বের হওয়ার পরে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার সময় ওই যে আমার ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডের আনসার বলছিলাম, দুলাভাই আমার যে ভাই কেমন আছে, আমি ভালো আছি। পরে আমার বলছে ভাই তোমার রিমান্ডে নিচ্ছে না? আমি আমার সবাই যেরকম তোর দুলাভাই আমি একদিন মারবো, তাহলে আমার হাতে পায়ে ধরে এই অন্যটা করিস না। পরে আমার কথা আমি কিছু বলিনি, যাক মানুষের বুদ্ধিতে মামলাটা করাইছে, তার মামলা করতে চায় না। পরে আমি যেটু শুনতে পারছি। আচ্ছা, পরে যাই হোক, আমি আর কিছু বলিনি, আমি বললাম। পরে আমি ওই আনসারগুলো দেখে খালার জিজ্ঞাসা কর, যেহেতু রাগ করে আমার জেল খাটাইছে, যদি আমার মেয়েটাকে দিয়ে দেয়। আমি এটাই করছি। পরে ওরা ফোন দিয়ে এলাম, ওই আন্টির কাছে ফোন দিছ, ওই ছেলে বলে জামিন পেয়ে বেরিয়েছে, ও যে খালি ফোন দিতে পারে, কোনো চেষ্টা করে ওরা আবার দিলে একটু কম। শুনতে কি সে নেত্রী আসলো। পরে আমি এই মহিলা দ্বারা হবে না, ওর মামার কাছে যেতে হবে। আমার একটা বন্ধু তো লিটন, ও বলে চলো আমি তার সাথে যাবো। তখন সিআরপি গেলাম 7টার দিকে। পরে বলছে আমাদের মেয়েকে আমরা যেভাবে পারছি নিয়েছি, তুমি বাবা যেভাবে পার তুমি আমরা থেকে খালাস হয়ে যাও, আমার দ্বারা কোনো যাবি দাও নেই। আমি দেখেন, ও যদি আমার ভাত না খায়, আমার 1 লাখ টাকা আমি দিয়ে দিব। শুধু ওকে বলতে, আমার সামনে বলতে বলেন, ও আমার কথা দিছে যে আমি তোমার পাশে আছি, ওকে আনেন। ও যদি না বলে আমি কোনোদিন দাবি করবো না। আচ্ছা, আমার কাছে আমি যেভাবে চালাই উঠে নিব। তার কথা বুঝলাম, তারা এগ্রি না। পরে আমি যাই হোক, আমি বলতেছি কাজ হবো না রে, তুই ওর নাম, আমি তোর নাম মানে সব তো বন্ধ হয়ে গেছে। আর নাম্বার যেটা আছে, ওর বাবার মেসেজ, তার মার মেসেজ যে নাম্বারটা দিচ্ছে, ওই নাম্বারটা আমি ফোন করতে পারবো না। ফোন করলে বলে যে আমাদের হুমকি দেয়। আমি বললাম ভালো কথা, আমার বলে হুমকি দেয়, যেহেতু একটা মামলা চলে গেছে। এইভাবে চলতে লাগলো। প্রায় 6 মাস পরে জানুয়ারির আবার 2010 সালে হাজিরা পড়লো। হাজিরা দিন আমার বেল কেটে দিল। আচ্ছা, বেল কেটে দিল। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, নাম বলবো না, ওকে সব বেল কেটে দিল, ও সিলিন্ডার হইলো আর কি।
আচ্ছা ও কান্নাকাটি করে দিল। পরে আমি বললাম যে দেখেন আপা ম্যাডাম, আমার তো বউ ছেলে নাই, ওর বউ ফলান আছে, ওকে আপনি বেল করা নাকি। পরে পরে রবিবার আর বেল হইলো, আমি আবার 22 দিন কাটলাম। আবার 22 দিন? 22 দিন কাটলাম। 22 দিন পরে জজ সাহেব বলতেছে যে এই ছেলেকে কেন আমি বেল কাটছি। পরে বলছে এই তো একটা হাজিরা মিস দেয় নাই। আমি কিন্তু গুরু আমার এই 12 বছর, আমি এই গত তারিখের আগে তারিখ আমি বলছিলাম বেকার ছিলাম আমি, আমার ফোন দিছে, হাজিরা ছিল নভেম্বরে না অক্টোবরে। আমি বলছি মামা আমি তো আসতে পারবো না, আমার তো টাকা নাই, আসলে আমার কাছে টাকা নাই, কোর্টে গেলে 2-3 হাজার টাকা লাগে। আমি কোনদিন না করিনি। বলছি মামা 500 টাকা পাঠাই দিছি, এই জীবনে আমি একটা শুধু টাইম পিটিশন দিছি। আচ্ছা এই 11 বছরে। পরে ও জামিন করে বেরোলো। পরে 22 দিন পরে আমাকে আবার জামিন হলো, স্থায়ী জামিন হয়ে গেলো। আচ্ছা এই যে জামিনে আমি এখন 83। এখন আমার কথা হলো একজন, আমি একটা অন্য উকিলটাকে জিজ্ঞাসা করছি, আমি আমার নাম বলবো না। পরে যে স্যার এটা কেসটা শেষ কী হলো, যেই বোধ সরকার পার্টি কেস, তো তুমি যে মতো মামলা সাক্ষী আনবা, মামলা শেষ হবে না। আচ্ছা তখন তো মাথা আমার গেল কী করে, এক লোকের দেখি 97 সাল থেকে জামিন এই কেস হাজিরা দিচ্ছে 97 সাল থেকে এখনো? হ্যাঁ, আমি ওই কাম তো সারছে। পরে আমি আপা ডাকি, আগে ম্যাডাম বলতাম, সে আমার খুব আদর করে। আচ্ছা, বাইরে টুরে গেলে আমার সাথে গিফট আনে, কোনো অনুষ্ঠান হলে আমার দাওয়াত দেয়, আচ্ছা আমাকে টঙ্গি নামায়, গাড়িতে নামায় দেয়। আচ্ছা 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 খুবই আদর। আমি যে এখানে ফোন করে বলি যে আমি যে আজকে যদি এখানে বলতাম যে আমি ম্যাডাম আমি এখানে যাবো, আমার সাথে অবশ্যই আসতো, আপা আমার খুব আদর করে। আচ্ছা পরে বলে যে ঠিক আছে। পরে এভাবে চলতে থাকলো। পরে ওগুলি বললো যে যে পর্যন্ত সাক্ষী না আনবা কেস শেষ হবে না। তো আমি ওগুলি চিল্লাচিল্লি করলাম। আমি সিনেমায় দেখি আজকে দিল 2 দিন পরে কোর্ট উঠে যায়, আমি তো কোর্টের চেহারাই দেখলাম না। এটা কেমন কেস, কী কেস? পরে তিনি কোর্টে জানি কী জানি বললো, তখন আমাকে জজ কোর্ট উঠাইলো। আচ্ছা জজ কোর্ট এলো, চার্জশিট দাখিল হলো। চার্জশিট দাখিলের পরে আমার বন্ধু যা 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 নাম ভরাই দিছে, ও কিন্তু আমার নাম ছাড়া কারোর নাম বলে নাই। কিন্তু আমি একটাই কথা বলছি, আমার নাম বলছে। আমরা শিখাইছি যা বলার, আমার দোষ করছে আমরা 2জন, ভালোবাসছি আমরা 2জন, তৃতীয় ব্যক্তি কিন্তু ছাপান্ন হয়। আমার কথাটা এই কথা রাখছে, এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। পরে ও বললো যে সাক্ষী হাজির করতে হবে। পরে ম্যাডামকে বললাম যে কী ব্যাপার, কেউ আসে, আমি খালি আসি, আমি আবার করে খুঁজতাম যে আসে কিনা। পরে কী জানি বললো, বলার পর একটা নন ভ্যালু ওয়ারেন্ট একটা ছাড়লো। পরে স্যার তারপরে আসে না। পরে আমি কী করি, আমি সেই কাইলাকর থানায় গেছি, ওই সাথে দেখা করলাম যে স্যার আমার তো বাদে একজনের ধরে আনতে হবে, তার তো করে জানা কয় আসামি ধরে আনতে হইব না। আমি বলছি না স্যার, আমি আসামি, বাদী ধরে আনতে হইব। কত বড় সাহস তোমার? আমি তারা কেস করে তার করে জানা, তার না গেলে তোমার কেস শেষ হবে না। পরে আমি যার কাছে ওয়ারেন্ট চাই তাকে কথা বললাম, সে আমাকে সঙ্গে সঙ্গে ফোন যে টিটু ভাই সাহেব পাইছি, থানা ধরে আনছি, সাইন রেখেছি, তারা করে যাবে। সেটা আমার কথা হলো ওকে করে নিতেছি, সেটা আমার কথা দিয়েছে, সে আমাকে থাকবে, তুমি চিন্তা করো না। পরে 2013 সালের জুলাই মাসের 2 তারিখ কি 3 তারিখ হরতাল ছিল। হরতাল ছিল আমাদের গাজীপুর, তো মানে সাভার থেকে অনেক দূর। আমি তো কী করবো, তো আমার এক বন্ধু অ্যাপেক্সে চাকরি করে, বন্ধুরা বললাম যে তোরা এখানে থাকবো, সকাল তোরা ওখান থেকে চলে যাবো। ঠিক আছে থাকলাম, সকালবেলা চলাম। আমার উকিল বলেছে যে সকালে তুমি তাড়াতাড়ি আসবা, মানে হরতালের দিন সরকারি কর্মকর্তারা তাড়াতাড়ি কোর্টে বসে। পরে আমি গেলাম, দেখি ঠিকই 9:30 মধ্যে কোর্ট বসে পড়ছে। আচ্ছা বসে পড়ছে, দেখি তুলি আসছে। কত বছর পর? 4 বছর পর। তখন 16 আর 4 কথা 20 বছর পর, আর 20 এখন সে ম্যাচুয়েট। 4 বছর পর সেই রাতের পর তুলিকে দেখলাম। দেখার পরে আমি বললাম যে 4 বছর 20 বছর বয়স হয়েছে, এখন যদি সে স্বীকার করে কোর্ট তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য। যেহেতু মেডিকেল টেস্ট করছে, ওখানে লিখছে 16 to 17 ইয়ার্স মিনিমাম। আচ্ছা টেস্ট করছে, যখন ডিএনএ টেস্ট করছে তখন লেখা আছে, আমি তো 1 বছর। তখন আমার উকিল বলছে যে 15-16 বছরের একটা মেয়ে অ্যাডাল্ট, আমার আসামি বয়সে গিয়েছে, সে নাবালিকাকে বিয়ে করছে, এই তার অপরাধ। সে সব কাবিনা সব কিছু সাবমিট করছে। পরে এরপরে ওরা আসলে আমি তুলিকে ডাক দিলাম, ও 2 কাক আগাইছে, কিন্তু ওরা আসতে দিল না। তখন তুলির বাবা আমার সাথে কম্প্রোমাইজ আসতে চায়। আচ্ছা যে আমি বাবা কেস করছি, আমি আপোষ করবেন। কেন আপোষ করবো? কী আপোষ করবেন? আপনি মেয়েকে আমাকে ফিরে দিবেন? কয় না। তাহলে আপনার সাথে কেন আপোষ হবো? আমাকে 120টা দিন ফেরত দিতে পারবেন? 4 মাস জেল কাটছি, এই 120 দিন কে ফেরত দিবে? আমি কে বলতে আপনার মেয়েটা ভালোই তো আসছি, চুরি করি নাই, বাচ্চার লেগে মারিও না, আপনার কাছে চাপিও করিনি। পরে আমার বড় ভাই বলেছে ভাই মা করে আমি না, জেল আমি খাচ্ছি, তুই তো জেল কাটাস নাই। ওইটার ভিতরে যে কী কষ্ট সেটা আমি বুঝি। তোরা যে আমার ভাই আমার অনেক কষ্ট করছস, আমার জন্য 3 মাস নাইট ডিউটি নিছস, একদিন পর আমি কোর্টে আইসস, তার আপন ভাই মানে অন্য কেউ আসবে না। পরে আমি আর মানি নেই। তখন আমার ব্যারিস্টার বলতেছে যে আপনি যখন আপনার মেয়ের জন্য কাঁদেন, এই ছেলের জন্য ছেলে মাও কাঁদে, কী অপরাধ ছিল? আপনার মেয়ের ভালোই তো আসছে, ছেলের দেখছেন। তখন আমি দেখতে একটু ছিলাম। তখন বলছে
এরকম ছেলে তো অনেকে টাকা দেওয়া পারে না, মানে একটা মনে বুঝাইলো। পর যাই হোক 11টা 11:30 দিয়ে কোর্ট শেষ হয়ে গেল, এখন সাক্ষী। আর আমার তো জানি ও তো আমার কথা স্বীকার করবে, যে বলে গেছে আমি তো পাশে আছি। ওর বাপে আমার নামে যা তা ইচ্ছা মতো কইলো, করার পরে মোবাইল নাম্বার মেসেজ, যে মেসেজগুলো এটাকে আপনার না, সে অস্বীকার করছে যে আমার না। তখন মেয়ে উঠলো আমার তো ও তার আগে বলে আমি যখন করে আমি দেখলাম যে জজ দেখে গেছে আমার জামিন দিছে, এবার মহিলা জজ। আচ্ছা, মহিলা জজ দেখে আমি গুরু ডরাই গেছি। আচ্ছা, মেয়েরা কান্নাকাটি করে, হ্যাঁ, আমি তো ডরাইছিলাম, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে যে আল্লাহ জানে আজকে আমার তো শেষ। পরে দেখলাম যে মেয়েরা যখন জিজ্ঞাসা করলো যে ছেলেকে তুমি চিনো কিনা, আমার উকিল, সরকারি উকিল জিজ্ঞাসা করেছে, মেয়ে সর বলল যে আমি ছেলেকে চিনি না। তখন আমার উকিল আস্তে করে ফাইল বন্ধ করে চুপ করে বই রইল। পরে জজ জিজ্ঞাসা করে কী হলো, কই সে তো মেয়েকে চিনেই না, তাহলে আসামি তো সে না, অন্য কেউ, সে তো আসামি না। তখন জজ সাহেব রাগ করে বললো যে এই মেয়ে সত্যি কথা বলো, বাপ বেটিটা এখন জেল দিয়ে দিব আমি। আচ্ছা, জজ সাহেব বলছে, জজ সাহেব মহিলা জজ। তখন বললাম যে জজ সাহেব তো মানুষ বলো, আমার সাহস ফিরাইলো। তখন মেয়ে একেবারে কত তাড়াতাড়ির মতো সব স্বীকার করে গেলো যে আমার সাথে সম্পর্ক ছিল, এই নাম্বারগুলো ওর বাবার, ওর মার, এই মেসেজগুলোও করছে আমাকে। পরে বললো যে ছেড়ে দেন যাক। পরে ও আমাকে চিঠিগুলো দিছে, পরে ওর হ্যান্ড রাইটিং নিল, তুমি যেভাবে খুশি লেখো, যদি প্রমাণ হয় তোমার এই তোমার সাথে সম্পর্ক ছিল, তোমাকে আমি জেল দিয়ে দিব। তখন আমার খুব কনফিডেন্স বেরো। তখন জজ সাহেব জিজ্ঞাসা করলে ছেলে কী করে, আমি যে শুনতে চাই। তখন গুরু বলো, তখন আমি তো চাকরি করতাম, আমি গুরু বলা হয় না, 2012 সালে আমি নিজের দোকান নিই একটা। আচ্ছা। তখন আমার ম্যাডাম বললো যে এই স্যার এই করে, খুব ভালো অবস্থা। আমি এখানে বিচার করি, মানুষ ভাত দেয় না, রেপ করে মায়েরা ফেলে, নারী শিশু আমি করি, সে ভালোবাসছে। হ্যাঁ, এবার বলার পরে আমার উকিল একটা আবেদন করে, স্যার তো ব্যবসা করে, আর মঙ্গলবার যদি হাজিরা ফেলান খুব সুবিধা হয়, মঙ্গলবার বন্ধে। সে যে জজ সাহেব আমার কথাটা রাখে, এরপর আমার তারিখ পড়লে মঙ্গলবার পড়তো। পরে এরপরে ও যখন আমার অস্বীকার করলো গুরু, তখন আমি করে খুব কান্নাকাটি করি, মানে নিজের কান্না করি, সে তো আমার চিনা না। সে যদি খালি একবারই বলতো যে হ্যাঁ আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আমি তারা চাই, অর্থাৎ যদি এটা বলতো যে আমি এখন তার চাই না, তখন কিন্তু কেসটা শেষ হয়ে যায়। কিন্তু সে আমার অস্বীকার করে বসে। এরপর থেকে গুরু মানে তারপর যে একটু ভালোবাসা ছিল সেটা আবার নাই হয়ে যায় আর কি। আচ্ছা, কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার হতে চাই যে যখন সে মানে সবকিছু স্বীকারোক্তি দিল, তখন তো এই জিনিসটা প্রমাণ হয়ে যায় যে কেসটা আসলে তাদের বানানো। হ্যাঁ, পরে যে মেডিকেল আয়ু সাক্ষী আছে, মেডিকেল আছে, হ্যাঁ, যেহেতু বয়স কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো অন্যান্য অনেক বিষয় আছে, সেই বিষয়ে আপনি আবার ফেসে যান। আর যেহেতু মেয়ে স্বীকারও করে যে না, সে আপনাকে ওইভাবে চিনেন এবং সহজ স্বীকারোক্তিটা দিল না যে আমি তোমার সাথে থাকতে চাই। আমার কাছে তো প্রমাণ আছে, ওই যে চিঠি আছে, মোবাইল এসএমএস আছে, সবগুলো। তার মানে এটা হচ্ছে কত সালের কথা বলছেন? 2013 সালের কথা। 2013 সালে আপনার যে ভালোবাসার প্রতি যে যতটুকু বিশ্বাস ছিল, সব বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। আমরা এখানে ছোট্ট একটি বিরতি নেব। টিটু ভাই, আপনি গল্প বলছিলেন আপনার ভালোবাসার, আর আমি জাস্ট আপনাদেরকে তাকিয়ে দেখছিলাম যে কি 2019 সালের ভালোবাসার মহাকাব্যে আজ আমরা কাকে শুনছি। আপনি শুরুতেই বলেছিলেন যে প্রথম পর্বেই আমাকে আনলেন গুরু। আমি ভাবিনি তখন পর্যন্ত যে আপনার গল্প এত ভয়াবহ হতে পারে ভালোবাসার কারণে। মানে ভালোবেসেছেন, বাকিটা আমি পরে বলছি, ছোট্ট একটি বিরতির পর। তারপরে এরপরে তো মনে করেন যে পাবলিক সাক্ষী দেয়, সব পাবলিক সাক্ষী তো একটা কোর্টের কিন্তু অনেক ব্যাপার। ওরা তো বলবো যেহেতু ওরা মামলা করছে, ওরা তো চাবেই যে আমার সাজা হোক। পাবলিক সাক্ষী আমি আমার একেবারে সবাই হাজির করলাম। তখন ওদের বাড়ির দুজন ভাড়াটা ছিল, নামটা আমার খেয়াল নাই, আসছে আমাকে বলতেছে টিটু এখন সময় আছে, আপোষ হয়ে যাও, এগুলো কিছু না, আপোষ হয়ে যাও, আপোষ হলে তোমার জেল হইব না। এবার জেল হলে হইব, জেল তো বানাচ্ছে পুরুষ মানুষের লেগে। আর অপরাধ কি করছে, মুলাস্তরি ভাই কোনো বিচার নাই, আমি ডাইরেক্ট নিজেই করি, আমি ভালোবাসছি, আমার কি বিচার করবো, কতবার সাজা দিব, বিয়ে করছি, আর কি করবেন, বিয়ে অস্বীকার করতে, তারা অস্বীকার করতে, বিয়ে অস্বীকার করতেছে। তারা 13 বছর মামলা আছে, কিন্তু তারা 13 বছর টিকে নাই, মেডিকেল তো মিথ্যা হবে না। পরে বলছে, পরে এক স্কুল টিচার উঠা আমার নামে বলতে থাকে, এখন বলতেছে যে সে দেখছে 5 জন মিলে আমাদের নিয়ে গেছি। আচ্ছা, আমি হাসি, মিথ্যা কথা বলতেছে, সব বানানো মিথ্যা কথা বলতেছে। আমি হাসছি, আমার ওকে আমাকে ধমক দেয়, তুই হাসস কেন? আমি কি মিথ্যা কথা বলতেছে, থাক না তুই দেখ কি করি আমি। কে বলছে? আপনার উকিল? ওকে বলছে। আচ্ছা, কি লিখে একটা, আমি তো আইনগণ কি জানতো, আমার আইনগণ মুখস্থ হয়ে গেছে। 161 হলো
সে দেখে নাই, সে শুনছে, আর 164 হলো সে স্বীকারোক্তি সরাসরি করে দিচ্ছে। আচ্ছা, এটা তো আইনের তো সে বলেছে আমি স্যার দেখছি 5 জন ছেলে ধরে নিয়ে গেছে। তখন আমি বললাম চিৎকার দিবেন না, 5 জন ছেলে যখন তারা ধরে নিয়ে গেছে তা আপনি বাধা দিলেন না কেন? একটা মেলার মধ্যে একটা ছেলে 5 জন ছেলে একটা মেয়েকে উঠাই নিয়ে গেছে, তো চিৎকার দিলে আপনার বন্ধুর মেয়ে, আপনি বাধা দেন না কেন? সে কিন্তু একটা স্কুল শিক্ষক। তখন কয় না আমি চিৎকার দিই, মেয়েকে চিৎকার দিছে, কয় না মেয়েও চিৎকার দেয় নাই। তাহলে কেমনে বুঝলেন 5 জন নিয়ে যেতেছে? আয় বাবা আয় তোকে উঠাবো। পরে পরে আমার উকিল বারবার 3বার প্রশ্ন থাকে, আপনি সত্যি দেখছেন? হ্যাঁ আমি দেখছি, সত্যি দেখছি। তখন লাস্টে বলে যে আপনি দেখেন, আপনি 161 বলছেন যে আপনি শুনছেন। আমি তো আবার সব গাড়িটা দেখছি, তখন আপনি শুনছেন। পরে যে নেক্সট সাক্ষী আসলে সে আবার যায় বলে যে স্যার আমি এই ছেলেকে চিনিও না, জানিও না, সে ভয় পেয়ে গেছে। পরে 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 আরেকটা সাক্ষী ছিল আমার, যেই বাসায় আমরা ভাড়া থাকতাম, মেন রাশেদ, আমরা যে ভাড়া থাকতাম, যারা আমার যিনি গেট খুলে আমাদের ধরা দিচ্ছে, তাকে একদিন তাকে 17 বার সমন দেওয়ার পরে 18 বার পুলিশ বাসায় গেছে তাকে ধরার জন্য, সাক্ষী দেওয়ার জন্য। সাক্ষী দেওয়ার আসেন না কেন? আসতে হবে। আমি আর ওর সাক্ষী দেওয়ার পরে আমার গ্রুপ মনে করেন মামলার প্রতি কমে গেছে, যেহেতু এখন হবে যে ওই তো আমার চিনল না, আমার আর এই কারণে আমার আর এই থাকে লাভ কি? পরে আমার একদিন ফোন যে কিরে তোর মামলা সাক্ষী দিতে হবে, আমি যা মানতা কই না, আমার কিছু দরকার করার নাই। আপনার যে সাক্ষী কয়েছে, সাক্ষী আমি তো দিইনি, আমি তো আসামি, আমি তো আপনার সাক্ষী মানি নাই। আসামি তো আজ পর্যন্ত কোনো কথাই শুনেনি জেলে কোর্টে। আমি যে যাই সোজা খারাপ থাকি, কথা যা বলে উকিল বলে আর ওরা বলে, আমি তো আসামি, আমার কোনো কথা বলার স্কোপ নাই। আর আপনি এখানে সাক্ষী হয়েছেন, আপনি জানেন, আমি যত জানি সাক্ষী হলে সাইন লাগে। কয় আমি তো আমি দেশে ছিলাম। আমি কি ভাই আপনি যেটা ভালো মনে হয় সেটা বলেন, আমার কিছু বলার নেই। যাই হোক গেল, সাক্ষী দিল, সাক্ষী বললো যে স্যার আমি ছিলাম না স্যার, আমি যে এত কষ্ট করে খরচ হয়েছি, আমার ভাড়া দেবো কি? আমার ভাড়া দেবো কি? কোর্টে জিজ্ঞেস করছে ভাড়া কে দেবে, আমি যে সাক্ষী দিতে আসছি আমার ভাড়া কে দেবে? ভাড়া কে দেবে? আসামি আসামিতে ভাড়া নিন। হ্যাঁ, হাসাহাসি হয়। পরে আমার ভাইয়া কয় আমি কি ভাই আমার যাই দেরি হবে, আপনি চলে যান। পরে এভাবে করে করে 1-1.5 বছর চলে যায়, বুঝলি তো লেন্থি। তখন আমি মানে বিয়ে শাদী করি নাই, আমার টার্গেট দেখি কি হয়। পরে এভাবে যাইতেছে। এরপর একদিন গেছি, ওই আপনার গাড়ি আপনার জজ নাই, প্রায় এরকম জজ চেঞ্জ হইতেছে, মানে এরকম মাসের পর মাস বছর যাচ্ছে। এই যে হঠাৎ একদিন গেছি, তখন জজ নারিশ করে নতুন জজ দেয় নাই। তো আমি গেছি, আমি আমার আমার সাথে দেখা করার আগে আমি আমার পেশকারের সাথে দেখা করি, যে আজকে কোর্ট বসবে কিনা, কি ধরনের আমার কোনো আছে কিনা, ট্রায়াল আছে কিনা, যে আমার মামলা ট্রায়ালে আছে। তখন বললো যে টিটু ভাই আমার চিন্তা হবে, টিটু ভাই আপনার তো আজকে আয়ু সাক্ষী আসছে, মানে যেই দারোগা আমার চার্জশিট দাখিল করছে। তার আমি এত বছর 10 বছর আমি তার চিনি না। ওই যে বসে বসে দেখি সে পড়তেছে, আমার মামলা নথি পড়তেছে। পরে বলে যে আমি বললাম যে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হয়তো মামলা এখন শেষ হয়, এই মামলা আমি তো মামলা আপনার যেভাবে চার্জশিট দিচ্ছেন সেভাবে তৈব, আপনার সাক্ষী মেডিকেল সাক্ষী লেগে বেজা রয়েছে, ভালো কথা। পরে আমি কি সাক্ষী কই হবে? 3 তলায় অতিরিক্ত জজের কাছে হবে। আমি বললাম আল্লাহ জানে আবার কি হয়। পরে আমার উকিল বললো যে চিন্তা করিস না, যা নেওয়ার আমি নেব। আমি সত্যি কথা বলছি, সে গাজীপুরে সে সাক্ষীর জন্য বেস্ট একটা ব্যারিস্টার। আমি দেখছি আমার নিজের চোখে থাকে, অনেকে তাকে নেয়, সে ভালো কথা বলতে পারে আর কি। আমি দেখছি কথা না বলতে বললে কোনো কিছু নেই। পরে কথাটা তো বললো, বলে অনেক উকিলটা বললো যে যদি নিশ্চয় তুমি খালাস পাবো। পরে পুলিশ আমার বললো ভাই কিছু টাকা দেন, আপনার যে সাক্ষী হয়েছে আপনার একটু আটকা রাখবেন ইনশাল্লাহ। ওকে আমার ওই সাক্ষী দিয়ে জন্য যখন ওর বাপ মেয়ের যায় সাক্ষী দিয়ে যায়, ভিকটিম সাক্ষী দিয়ে যায়, তখন আমার কাছে পুলিশ আমার কাছে টাকা চায়, বাবা তোমার যে সাক্ষী নিছে তোমার কিচ্ছু হবে না, তুমি খালাস। ম্যাডামকে খুশি হয়ে কিছু দিয়ে দিয়ে, যদি উপরওয়ালা সহায় থাকে, যদি ঠিকমতো বিচার হয় তা খালাস। তোর যে এভিডেন্স আছে আমার কাছে অনেক প্রুফ আছে, আমি একাই কিন্তু আসামি, কেউ নাই। একটা ছেলে একটা মেয়েকে কখনো অপহরণ করতে পারে না, আমাকে অপহরণ ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। ও আচ্ছা, আপনাকে মামলা দিয়েছে অপহরণ এবং ধর্ষণ মামলা দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি তো বিয়ে করছি, আমি কোর্ট ম্যারেজ করছি। আচ্ছা, তার মানে একটু পরিষ্কার হবে, আপনি যে তাকে বিয়ে করেছেন, অপ্রাপ্ত বয়স্ক যে বিয়ে হয়েছে, সেই আইনে আপনাকে মামলা দেওয়া হয় নাই? আচ্ছা, মামলাটা হয়েছে মানে বিয়ের চ্যাপ্টারই আসে নাই। মামলাটা হয়েছে যে আপনি তাদের মেয়েকে অপহরণ করেছেন এবং ধর্ষণ করেছেন, পুরো অন্য মামলা দিয়েছেন। ও আচ্ছা, ওকে। তখন আপনি এটা মনে করেন প্রথমে দিকে ফিরে যাই। তখন একটা 2009 নতুন সরকার আসছে, তখন এক জজ ছিল, উনি আমাকে জামিনটা দেয় আর কি। তখন সে বারবার বলতেছে যে মানলাম মেয়ের 13 বছর, বিয়ে তো করতে ছেলে, সরকার পিবি তো কাউন্টার দেয়, বুঝলেন। পরে যেমন আমি যেটুকু শোনা যায়, যেটুকু আমি শুনতে চাই, আমি তো দূরে। পরে আমাকে জামিন দেয়, এরপর আমি স্থায়ী জামিন এখনও আছি, আজকে 11 বছর। এখন মনে করেন আয়ু সাক্ষী হয়ে গেছে, এখন মামলা ট্রায়ালে আছে। জানি না গুরু আর কত বছর লাগবে আমার মামলা শেষ হইতে।
মনে করেন যে আমার যত প্রুফ আছে, আমার কাছে যত জিনিস আছে, এগুলো যদি দেখে আমার মনে হয় এত বছর লাগার কথা না। আমি কিন্তু অনেক বছর ওয়েট করছি। তারপর আমি 2017 সালের 7 তারিখ 7 মাস 17 সালে আমি বিয়ে করছি। আচ্ছা, যে আমার বর্তমানে এখন ওয়াইফ। আমার এটা কি পারিবারিকভাবে নাকি? পারিবারিকভাবে ঘটনার মাধ্যমে আমি বিয়ে করি। ঠিক এর মধ্যে আমাকে আমি বলতাম যে আপা আমার তো সময় গেছে, বয়স হইতেছে, আমার বিয়ে শুধু করতে হবে। তুই বিয়ে করছিস না, যে মেয়ে তো তোরা অস্বীকারই করছে, তুই কালা সাহেব বসে থাকবি। মেয়ে অস্বীকার করেছে, আর পুরো কেসটাই তো অন্য, বিয়ের কেস তো না, এটা অন্য কেস। কোর্ট তো তোর জামিন তোর বিয়ে করে তো তুই বিয়ে সাবমিট করছো, কোর্ট তো এটাই এক্সপেক্ট করে, তারা এই না করুক। হ্যাঁ, তুই এত টেনশন করিস না, তুই বিয়ে শুধু করে ফেলো। 2017-তে বিয়ে করেন? হ্যাঁ, 2017-তে বিয়ে করি, জুলাই মাসের 7 তারিখ 7 মাস 17 সাল। যাকে বিয়ে করেন সে আপনার এই পুরো ইতিহাস জানে? কিছুটা জানে, আজকে ওকে কালকেও বলছি, কালকে তুমি সমস্যা নেই, ভয় পাও না। আচ্ছা, মানে জানতো যে আপনার এরকম একটা ঘটনা ছিল, কেস কাভারি হয়েছে। আমি যখনই কোনো মেয়েটা দেখতে আমি ঘটনা বলতাম যে আমার যেটা আছে এটা কিন্তু বলে দিবেন। পরে কোনো পেশ আমি মানতে রাজি না, কারণ একবার শিক্ষা হয়েছে। একবার গেলে আমার কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল আছে। হ্যাঁ, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি সাভারে ঘোরাফেরা করি। আমার এক বন্ধুর বই বললো যে করছে, কিন্তু বিয়ে তো না, বিয়ে করছে সংসার করে দেখলাম না, যারা ভালো সে আমাকে চিনেই না, তাহলে কি বিয়ে গেল? ঘরের সংসারের থেকে বেশি সংসার তো জেলের ভেতরে। 120টা দিন জেল খাটছি। পরে এভাবে বলে দিতাম, ওরা জানি শুনে বিয়ে করছে। ও জানে, শ্বশুর বাড়ির সবাই জানে মোটামুটি? শ্বশুর জানে, বউ জানে। বউ জানে? বউ তো আমার বলে তুমি তো আমার ভালোবাসা, তুমি তাই তুলিরে ভালোবাসা, এখনো বলে। আমি না, আমি বউকে ভালোবাসেন? বাসবো না কেন? তুলিকে ভুলতে পেরেছেন? তুলিকে ভুলতে পেরেছেন? মানে ভুলতে পেরেছেন বলতে দুই ভাবে তো মানুষকে ভোলে না। একটা হচ্ছে যে শত্রু মানুষ তাকেও ভোলে না, আর যে বন্ধু তাকেও ভোলে না। তা আপনি কি তুলিকে যদি না ভুলে থাকেন তাহলে কোন ভাবে ভুললেন, আর যদি মনে রেখে থাকেন তাহলে? না, আমার এটা আমি যেটা প্রথম যখন ভালোবাসার গল্পটা আমি শুনি, এটা 2009 সালে আপনার জানুয়ারি মাসের না ফেব্রুয়ারি মাসের কয় তারিখ আমি শুয়ে অনেক আগে, তখন আমি অন্য একটি আমি শুনছি এক ছেলে শুনতেছে, পরে আমি এই জিনিসটা কি কয়, ভালোবাসা লাভ গুরু নাম ছিল, লাভ গুরু ছিল তখন, লাভ গুরু। হ্যাঁ, আমি কি দাও আমি শুনি, তখন আমি প্রথম শুনি আপনার এই অনুষ্ঠান। তার মানে আপনি আমার বহুত পুরাতন শ্রোতা। জি, ঠিক আছে। তখন আমি বলছি শুনতাম, তখন একটা খুব মানে কষ্টের একটা গল্প হইতেছিল, বুঝছেন। তখন আমি জেলখানা তো শুনে আসছিলাম, কাঁদতেছি যে শালা ওরতে কি সব। এর ভিতরে একটা গুড়া মেয়ে বলে থাকি, অনেকে আমাকে বলছিল পলাইতে বলছিল, আমি কিন্তু পলাই নেই, পলাইতে বলছিল। আমি একটা জিনিস দেখছি, এক বয়স্ক লোক ভিতরে মানে ছেলে মেয়ে নিয়ে পলাই গেছে, বয়স্ক লোক বাপ মারে ধরে নিয়েছে। আমি এদিক দিয়ে আমি কিন্তু খুব লাকি, আজকে আমার বাবা কিন্তু ভালো বয়স, আজকে যে আমার বাপ মারে, আমার জায়গায় বাপ মারে ধরে নিয়ে আসতো, আমি সবচেয়ে বেশি করতাম। আমার মা আমার জন্য যা করছে গুরু, আজ যদি আমার পাশে না থাকতো আমি জীবনে বাইরে পারতাম না। আপনি শেষ তুলিকে দেখেন 2013 সালে? 2013 সালে। এরপরে আমি আর 2019 মানে 6 বছর পার হয়ে গেছে। 6 বছর পার হয়ে গেছে। কই আছে, কি করছে, কিছু জানেন? কোনো কিছুই জানি না, কোনো খোঁজ খবর নেই। এই যে 2019 পর্যন্ত এখনো আপনার কেস, জামিন, হাজিরা চলছে, তারা কি চায় এখনো? তারা কি চায়, এটা সরকারবাদী কেস। আচ্ছা, আমি তারা কি মীমাংসার জন্য আর কখনো কোনো আলোচনা আসছে? আর কোনো আলোচনা আসে নাই, আমিও যোগাযোগ করি নাই। আমি তো যখন আমার সাথে আপোষ করতে তখন আমি বলছি যদি মেয়ে দেন আমি আপোষে আসি। আচ্ছা, এই যখন আপনার ডাক আসে তখন কি তারা যায়? না, তারা যায়, আমি একাই যাই। আপনি একাই যান? একাই যাই, যে সরকারবাদী কেস। আমি যত জানি ওর 16 আর এদিকে হলো 11, তাহলে ওর বয়স এখন 27 কি 26 বছর বয়স হয়েছে এখন, সে অনেক ম্যাচুর, বিয়ে হয়েছে। এমনও হতে পারে সে আজ অনুষ্ঠান শুনছে, হতে পারে, যদি তার হৃদয়ে ভালোবাসা থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে এর ভিত্তি কিন্তু গুরু একটা কথা ছিল, যখন আমি জেলে আমাকে কিন্তু প্রচুর হুমকি দিত, আমি কিন্তু এটা আমার মনে ছিল না, অনেক আনি কেন দেওয়ার মনে থাকে না, মাঝে চাকরি করতাম, আমাকে অনেক হুমকি দিত। আমি কি ব্যাপার, আমার হুমকি দিত কি আছে এই জায়গায়? কি হুমকি দিত? তুই এই কাজ করছো, তোর বাইরে হলাম, আমি কি পরিচয় দিত না। পরে আমি বলছি, আমি একদিন আগে আমাকে বলতেছে তোর সাহস কোথায়, তোর বাইরে হলাম। আমি কি ভাই আপনি কে? আমার নাম টিটু, আমি সাভার রাজ্জাক প্লাজা চাকরি করি তখন। আচ্ছা, এই দুবাকের নাম, আপনি আসেন, এসে আমাকে মেরে যান। হ্যাঁ, দেখা আপনি কোথায় থাকেন? আপনি বলেন। জেল খেটেছি আমার, মনে করেন যেগুলো টাইম চিন্তার এই নেই, আপনি কোথায় আমার ঠিকানাটা দেন, আমি আসি, দিয়ে আপনি কত বড় কুতুব আমি একটু দেখি। সে আর ফোন দেন। এরপরে করে আমি ম্যাডামকে বললাম, ম্যাডামকে জিডি করে রাখ, নাম্বার দিয়ে আমি জিডি করে রাখলাম। পরে জিডি থেকে ওই দারোগা পরে ফোন দেওয়া হয়েছে, তুই কোনোদিন তার একবার ফোন দিয়েছে এই নাম্বারে, তোর একদিন কি আমার একদিন। এরপর তো আমাকে ফোন টোন দেয় নাই। বাট লাস্ট একদিন একটা মেয়ে আমাকে ফোন দিয়া, এটা আমি আজও আমি এখনো ভুলতে পারি না, অনেক গালাগালি করে কান্দারি হচ্ছে, আমার জীবন নষ্ট। আমি তোর জীবন নষ্ট করলাম 4 মাস বসে, এখন আমি কি এটা কি তুলি না অন্য, আমি কিছুই বুঝলাম না। আমার ফোন করো না, রং না ফোন করো। এরপর তুই নাম্বার আমি কোনো খোলা পাইনি। আচ্ছা, যে কে নাম্বার বুকলো। আচ্ছা,
কারণটা কি? আচ্ছা, ওই যে ওর আন্টির মতো মনে হইলো, হ্যাঁ। যে আমাকে এবং গালি বকা দেয়। শেষে আমি বকা শেষে, আমি কি আপনার বকা শেষ হয়েছে? সে তো অবাক, আমি তো বকা কিছু শুনি নাই, শোনা দরকার নাই যে আপনার বকা শেষ হয়েছে। এই আর কি গুরু। এখন আমার কেস চলতেছে। আজকে এই যে এপ্রিলের 14 তারিখে, এই 22 তারিখে মনে করেন যে 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 11 বছর 11 বছর পূর্বে। এখনও আমার কেস শেষ হয় নাই। আদৌ কি শেষ হবে? আমি বলতে পারি না, আমি নেক্সট 1 বছর আগে হাজিরা দিছি, মাঝখানে একটা হাজিরা আমি যাই নাই, আমার কাছে টাকা ছিল না হাজিরা দেওয়ার ছোট মতো। ভাই, 2008 সালে প্রথম কথা হয় কথা হয় একটা আননোন মেয়ের সাথে, জি। এবং আপনার বন্ধুর আত্মীয় তার বাড়িতে আসছে, সেখান থেকে প্রেম, প্রেম, বা প্রথমে কথা, কথা। প্রথমে কথা, কথা থেকে প্রেম, প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা। ভালোবাসার থেকে খুব অল্প সময় বিয়ে, বিয়ে, বিয়ে করে বিয়ে বোঝার আগেই হাজতে, হাজতে। মানে বুঝতেও তো সময় লাগে, মোটামুটি বোঝার আগেই হাজতে। হাজতে। এবং আমার মনে হয় যে যদি বলি যে বিয়ের মেহেদির রং শুকায়নি, সেটাও বেশি হয়ে যাবে, জি, সেটাও বেশি হয়ে যাবে। এই যে দীর্ঘ 11-12 বছর, 11 বছর ধরে এই যে যন্ত্রণা, ভালোবাসার নামে যে যন্ত্রণার সাথে আপনাকে মানসিকভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হতে হচ্ছে, এবং শারীরিকভাবেও এক ধরনের যাওয়া আসাটাও তো কম অত্যাচারের আমার বিষয় না, বর্তমান- এবং পুরো পরিবার সহ। বর্তমানে ভাই বলতেছে কেসটা শেষ করো না। আমি কি, হ্যাঁ। আমি তো জজ না, হ্যাঁ, দিল না, হ্যাঁ। এটা যখন আল্লাহর ইচ্ছা হবে এটা শেষ হয়ে যাবে অটোই। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, কেস হয়েছে, যা যা হয়েছে সবকিছু হয়েছে, আপনার কাছে কি মনে হয়, মানে কেন হলো এরকম? মানে একটা তো বিষয় থাকে যে তারা কেস করেছে। আমি যে বিষয়টিকে বলতে চাচ্ছি আর একটু পরিষ্কার করে বুঝিয়ে বলি শ্রোতাদের জন্য, সেটি হচ্ছে তুলির মা বাবার প্রবলেমটা কি, কিংবা খালাদের আসলে প্রবলেমটা কি ছিল? চুরির মার কোনো প্রবলেম ছিল না। চুরির মা বলছে যে মেয়ে গেছে, মেয়ের খুব দিয়ে দাও। আচ্ছা, মেয়ের বাবার, মেয়ের বাবা, ওর খালা হলো মেন। মানে খালার সমস্যাটা কোথায়? খালার সমস্যা, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আচ্ছা, মানে বড় লোক কারোর কাছে দিত, বুঝেন নাই? কিংবা আরো সুন্দরী মেয়ে সুন্দরী, এত সুন্দরী মেয়ে কই একটা করে ছেলের কাছে গেল। আচ্ছা, এটা হচ্ছে মেইন সমস্যা, মেইন সমস্যা। মানে মায়ের থেকে মাসির দরদটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, মনে করেন এটাই হলো মেন কারণ। ওর মা বলছিল, আমি যেটুকু শুনছি, ওর মা বলছে যা হওয়ার হয়েছে দিয়ে দাও, মেয়েটা মেয়ের বুঝবে। আচ্ছা, এইটা একটু নোট করে রেখো পূর্ণতা, এই বিষয়টা, কারণ আমাদের যে প্রবাদগুলো যে মার থেকে মায়ের দরদ, মাসির দরদ বেশি, এই প্রবাদগুলো এমনি এমনি আসেনি। তার কারণ হচ্ছে, যেখানে মেয়ের মায়ের কোনো সমস্যা নেই, মেয়ের বাবারও হয়তো সমস্যা থাকতো না যদি আলোচনায় আসতো। আরেকটা জিনিস গুরু, যখন সাক্ষী শেষ পর্যায়ে তার পরের তারিখে, পরে শুনছেন 2 দিন পরে ওর মা মারা যায়। ওর মা কিন্তু নাই এখন, আচ্ছা, ওই 5-7 বছর হয়েছে মারা গেছে। আমি তো লোক আচ্ছা, তার মানে বিষয়টা ছিল যে আপনি মধ্যবিত্ত, মধ্যবিত্ত। একটাই কারণ, একটাই কারণ। ছেলে মধ্যবিত্ত, ছেলের পয়সা কম, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার না, যে কারণে এরকম মধ্যবিত্ত একটি পরিবারে এরকম সুন্দর একটি মেয়েকে দেব না। আচ্ছা, তার মানে বিষয়টা কি, আমি সৌন্দর্যকে বিক্রি করতে চাইছি পয়সার কাছে? বিষয়টা তো এরকমই এরকমই দাঁড়ায়। আর বাবা একজন মসজিদের ইমাম, তারা তো সেরকম কিছু না। তার মানে আমার মেয়ে অনেক সুন্দর, হ্যাঁ। আমি আমার সুন্দর মেয়েকে বিক্রি করতে চাচ্ছি বড়লোক একটা জামাই দেখে। সেখানে ভালোবাসা থাক আর না থাক, পয়সা থাকাটা খুব জরুরি। জি। আচ্ছা, যেটা হয়তো টিটুর ছিল না পয়সা, টিটুর যেটা ছিল যে অপরন্ত ভালোবাসা ছিল, যে ভালোবাসার কারণে, শুধুই ভালোবাসার কারণে 11 বছর ধরে জীবনটা তছনছ হয়ে গেছে, জেল খাটতে হয়েছে, আরো কি কি মানে বিভৎস সময়ের মাঝখানে পার করতে হয়েছে, সেটা আপনি জানেন এবং আপনার পরিবার জানে। একমাত্র কারণ ভালোবাসা। আচ্ছা, এটাই বড় সমস্যা, যে টিটুর ভালোবাসা আছে, টাকা নেই। এটা তো একটা গেল অভিভাবকদের বিষয়। আর একটা বড় বিষয়, আপনার কি মনে হয় না যে যেদিন 20 বছর পূর্ণ হয়ে যায় তুলির, তখন তুলি সাহস করে যদি কোর্টে বলতো যে না, আমি টিটুকে ভালোবাসি এবং আমি ওর সাথে চাই, এতদিন যা হয়েছে আমার বয়সের কারণে, পরিবারের কারণে আমাকে বাধ্য হতে হয়েছে। কারণ যে মেয়ে আপনি হাজারো না করার পরও মেলা থেকে চলে আসতে পারে, তার মানে বুঝতে হবে যে তার কলিজা আছে, এবং ওই বয়সে 15-16 বছর বয়সে মেন গুরু যে আমাকে হাত ধরে কথা দিছে, খাঁচাতে দিয়ে হাত তো পুরো ধরা যায় না, যে তুমি একটু ভয় পাও, আমি তোমার পাশে আছি। না, আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে টিটু বিরুদ্ধে তার শ্বশুর শাশুড়ি যেতে পারে, খালা শ্বশুর শাশুড়ি যেতে পারে, তার বউয়ের তো যাওয়ার কারণ নেই। কারণ তার বউকে বউয়ে পরিণত হওয়ার পেছনে তো তার বউই দায়ী। কারণ আপনি তো তাকে বিয়ে করতে চাননি, আপনি তাকে বারবার তাকে বোঝাতে চেয়েছেন। আমি কিন্তু তার গার্জেনের কোনো খোঁজ খবর নিইনি, আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, ওর বাবা কি করে না করে আমার কিচ্ছু জানা দরকার নেই। না, তাহলে কেন সে রাজি হলো না ওই দিন? মানে তার ভয়টা কি কাজ করেছে? ওই যে গুরু বললাম না, খালা পায়ে ধরছে। আমার একটা কথা আছে, প্রবাদ আছে, চুরি যে হাতে যায় সেই হাতেই বাজে।
আচ্ছা। আর কি বুঝাইছে কি বুঝছে সেটা আমি বলতে পারবো না, যেহেতু কথায় আছে চোখের মনের আড়াল। মনের আড়াল হয়, যেহেতু 4 বছর পরে সে আমাকে দেখছে, 4 বছর পরে আমার দেখছে, এই 4 বছর থেকে অনেক কিছু হতে পারে। অন্য কেউ আসতেও পারে, হ্যাঁ অন্য কিছু বুঝাইতে পারে যে এই ছেলের কাছে গেলে কি থাকবি, ছেলে ফকির, তোর কিছু দিতে পারবে না। টিটু ভাই, এটা তো গেল আপনার ভালোবাসার কথা। আপনার ভালোবাসার কথাটা আমার একটা প্রশ্ন, যে আপনি কি খুব চটজলদি সিদ্ধান্ত নেননি? আপনার ভুলটা কি আপনি স্বীকার করেন যে আপনার একটা ভুল ছিল এখানটায়? মানে আপনার সাথে যা হয়ে গেছে আসলে এটা ভাষাতে বর্ণনা করার মতো আমি না। গুরু 2টা জায়গায় ভুল করছি। হ্যাঁ। এক, তাদের গার্জেনকে ফোন দিছি সহজ সরল মনে। 2, ওই যে 300 টাকার স্ট্যাম্প, আমি যে দোকান চাকরি করতাম সেই মালিক আমার সাথে রাগারাই করছে, তুমি তাকে ফোন করতে পারতা। আমি এত বড় একটা সাভারের ব্যবসায়ী, আমি হচ্ছে থানা পুলিশ আমার পরিচিত আছে, তো এতজন মানুষ বিচার হয়েছে, আমি আটকে দেন তোমারে যে আমার কর্মচারী কি হয়েছে আমার জানান। তখন তো একটা সন্দেহ এলাকার মানুষজন আসলেই ওই যে বললো রাত 12টার সময় যখন নিয়ে যেতে, তখন বলছে বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে এই মেয়ে এই ছেলেকে নিতে পারবো না, যখন মানুষজন জানে যাবে সে তারা রাত 12টার সময় আসছে। না, ওইটা ভুল ছাড়াও আপনার কি মনে হয় যে, মানে দেখেন, মেয়েটার সাথে তো আপনার পরিচয়, তুলির সাথে আপনার পরিচয় কিন্তু একটি ভিন্ন মাধ্যম থেকে, এবং যেখানে আপনাদের ভেতরে শুধুমাত্র কথাবার্তা থাকবে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তীতে যখন আপনি প্রথম তাকে দেখেন এবং দেখার পর যখন তাকে আপনার ভালো লেগে যায়, চোখের যখন শান্তিটা হয়, তখন আপনার মনে হয় যে না, আমিও তাকে ভালোবাসতে চাই। ঠিক আছে, ভালোবাসতেই পারেন, ভালো তো মানুষই মানুষকে ভালোবাসবে। মেয়েটাও আপনাকে ভালোবাসে এবং আপনি প্রস্তাব দেওয়ার আগে সেই আপনাকে প্রস্তাব দেয়, ভালোবাসাগুলো হয়। তারপরেই আপনাদের বিয়ে হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যে, এবং সেটাও একটা অভিনব কায়দায়, নাটকীয় কায়দায়। এই যে সবকিছু যে হলো দ্রুত, মানে আপনি কোনো কিছু ভাবার আগে অপর প্রান্ত থেকে জিনিসগুলো হয়ে যাচ্ছে, আপনার কি বিয়ের আগে একটাবারও কি মনে হয়নি যে একটা ভুল হলেও হতে পারে, কারণ একটা মেয়েকে বিয়ে করছেন এবং তার বিয়ের বয়স হয়নি, তার পরিবার জানে না, এবং যতটুকু যেই সালের কথা আপনি বলছেন 2008-9, আপনার যে বয়স তখন, সেই বয়সে আপনার কাছে এরকম উদাহরণ অবশ্যই থাকার কথা যে এই ধরনের কেস আশপাশে অনেক ঘটে, যে মেয়ে বিয়ে করার পর মেয়ে পরবর্তী দিনে যখন পুলিশ কেস হয়ে যায়, মানে মা বাবা যখন এই ধরনের কেস দিয়ে বসে, নারী নির্যাতন অথবা অপ্রাপ্ত বয়স্ক বিয়ে করার কারণে যে কেসগুলো দিয়ে বসে, তখন আসলে মেয়েরা পোল্টি দিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি ছেলেরা পোল্টি খুব কম, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি কিংবা পড়লেও মনে পড়ছে না, বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মেয়েরা খুব সহজে কথা ঘুরিয়ে ফেলে যে না, আমার বিয়ে হয়নি। সেটা যে কোনো কারণেই হতে পারে, কিন্তু এই যে কারণটা আসলো বিয়ে, এটা যদি আপনি ওই রাত্রে গাজীপুর না যেতেন তাহলে কি হতো? গাজীপুর না গেতে কি হতো সেটা বলতে পারি না, কিন্তু আপনার জীবনটা তো এরকম হতো না, এরকম হতো মানে না। এত সাহস দেখানোটা কি ভালো হয়েছিল? না, আমি গেছিলাম কারণ কেন বলছি টিটু ভাই, আপনার কথা এখন অনেকেই শুনছে, অনেকেই কিন্তু ভাবতে পারে আমিও কাল বিয়ে করব, নতুন বছর এসছে, নতুন একটা ঘটনা ঘটায়, এরকম দুঃসাহস, মানে সাহসিকতা দেখাতে চেয়ে জীবনটা যে একদম তছনছ হয়ে যায়, জীবনটা যে একদম ধ্বংস হয়ে যায়, এটা অনেকেই বুঝতে পারবে না। অনেকেই আপনার এই সাহসিকতা দেখে সাহস পাবে, আরে টিটু ভালোবেসে বিয়ে করেছে, আমিও ভালোবেসে বিয়ে করে দেখাবো। একটা জিনিস গুরু, যে জেলে থাকে সে কিন্তু জেল খাটে না, খাটে গার্জেন। আমার মা মনে করেন একদিন পর আসতো আমার দেখতে, আর কান্না করতো। কি ভয়াবহ যন্ত্রণা, ভয়াবহ কষ্ট, মানে আপনি তো বলছেন, আমি চোখের উপর দেখছি। মনে করেন যে আমি আমার মারে আমি খুব ভালোবাসি গুরু, খুবই ভালোবাসি। মনে করেন মা ছাড়া আমি কিছু বুঝি না, এটা আমার মনে করেন যে অনেকেই দেখতে পারে না যে ছেলে মা ভক্ত। মা আমি কিছু তো করে গেলেই আমি কিন্তু মার জিজ্ঞেস করে দিই যে মা আমি এই জিনিসটা দিচ্ছি, এনে দিতে। আমি শ্বশুর বাড়ি গেলে মার জিজ্ঞেস করে দিই, ঠিক আছে। আমার মার একটু বেশি ভালোবাসি দেখে অনেকেই আমার মনে করেন অনেক অন্যরকম চোখে থাকে, যে মারের আমাকে মা যদি না থাকতো আমার এখানে আসতে পারতাম না, আমাকে জামিনও করা পারতো না। কে টাকা দিবে? আমার মারা ফ্যামিলি টাকা পয়সা দিছে, আমার 2টা ভাই আমার পাশে ছিল, 2 ভাই দিনে ডিউটি বাদ রাতে ডিউটি নিছে, আমার ভয়ে, পুলিশের ভয়ে 2 ভাই পাশে থাকতো না, এমন দিন গেছে। আর বাবা বুড়া মানুষ ছিল, ওই যে আব্বা বলছিলাম 500 টাকা দিত জিডি করে, তখন টাকা দিতাম, আজকে কিন্তু এত কিছু হতো না। আপনি কিন্তু বেশ কয়েক জায়গায় ভুল করেছেন, আমি সেটাই বলছি। জিডির বিষয়টি দেখেন, যে মানুষ যে বলে যে চুল পাকার একটা অভিজ্ঞতার একটা দাম আছে, আপনার বাবা কিন্তু কিছু না কিছু বুঝেই চেয়েছিল, আপনি দেননি। ভালোবাসা একদম ব্লাইন্ড হয়ে গেছেন, যে আমার তুলি তো জীবনকে রাঙিয়ে দিয়েছে, সেই তুলি কখনো আমার জীবনকে মুছতে পারবে না। ওর মামা আমাকে ছোটকালতে চিনে, ঠিক আছে, খুব ছোটকালতে চিনে, আমি সিআরপি নাম শুনছেন, ছোটকালতে চিনে। আমরা সাভার প্রায় থাকি, প্রায় 30-35-40 বছর হবে, ছোটকালতে চিনে, ভালো করে জানে। আপনি আসলে বিষয়গুলোকে তেমন তো একটা করেন না, বিষয় করে যে আমার সাথে বিয়ে হয়েছে, আমি জানি যে মামলা করবে না, কিন্তু আমার নামে কোনো ব্যাড রেকর্ড নাই, যে ছেলে ভালো।
কাজ করে না, খায়। ঠিক আছে, সেটা তো করেছে, কিন্তু আমার 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 কাছে মনে হয় টিটু ভাই, মানে আপনার এই বিয়ের বিষয়টাতে দেখেন, মানে খুব স্বাভাবিক, মানে এটা যদি যারা শুনছি আমরা কিংবা যারা শুনছেন তাদের কাছে বিষয়টা একটু কল্পনা হতে পারে যে সাধারণত একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, ঘটনা একটা সময়ের বিষয় থাকে। আপনি যখন বিয়ে করেছেন তখনও কিন্তু আপনার পুরোপুরি 1 বছর পূরণ হয়নি, হয় নাই। আর ভালোবাসা তো তখন কেবল 2-3 মাস, 2-3 এর আগে তো কথাবার্তা হতো। তো এত দ্রুত একটা বিয়ের মতো সিদ্ধান্ত, এবং তখনও আপনার বয়স তো খুব বেশি ছিল না। কত ছিল তখন আপনার বয়স? 24, তাহলে খুব বেশি বয়স ছিল না। আবার দ্বিতীয়ত তখন আপনার বিয়ে করে সংসার চালানোর মতো খুব একটা কিন্তু স্বাভাবিক অবস্থান ছিলেন না সব দিক না, থেকে। না। ওই মুহূর্তে সিদ্ধান্তটা না নিলে জীবনটা কিন্তু পাল্টাতে পারতো। ভালোবাসেছেন, কিন্তু একটু সময় নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার এই ভালোবাসা নিয়ে শ্রোতাদের কি মতামত তাই আমরা জানবো। প্রিয় শ্রোতা, আপনারা যদি এই মুহূর্তে টিটুর সাথে কথা বলতে চান, যদি আপনাদের এই ভয়াবহ ভালোবাসার গল্প শুনে যদি কিছু মনে হয়ে থাকে যে আমিও টিটুর সাথে কথা বলতে চাই, কিংবা আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান আজকের এই ভালোবাসার মহাকাব্য নিয়ে, তাহলে আপনিও আমন্ত্রিত। যা করতে হবে, শুরুতে আপনার নাম লিখতে হবে, স্পেস দিয়ে আপনি কোথায় আছেন এই মুহূর্তে সেটা লিখতে হবে, এবং মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260 এই নাম্বার। স্টুডিও থেকে আমি আপনাদেরকে কল দেবো, কথা হবে আজকের ভালোবাসার মহাকাব্য নিয়ে, টিটুর ভালোবাসা নিয়ে, ভয়াবহতা নিয়ে। আপনি কি ভাবছেন, আপনি কি শুনছেন, আপনার কল্পনায় কি আসছে? তাই দ্রুত ঝটপট করে এসএমএস করে ফেলুন। শুরুতে লিখবেন অবশ্যই আপনার নাম, ওজি দয়া করে দেবেন না। ওজি তারাই দেবেন যারা আগামী পর্বে স্টুডিওতে এসে সরাসরি ভালোবাসার কথা বলতে চায়। তার মানে শুধু যদি আপনি চান এই মুহূর্তে স্টুডিও থেকে আমি আপনাকে কল দেবো, জাস্ট টাইপ করতে হবে আপনার নাম, স্পেস, আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার, পাঠাতে হবে 16260 এই নাম্বারে। বিরতির পর আপনাদের সাথে কথা হবে, ফোনে আলোচনা হবে, কি শিখলেন, কি শিখতে যাচ্ছি, একে কি ভালোবাসা বলে কিনা, এ কেমন ভালোবাসা, সে তার উত্তর আমরা জানবো আপনাদের কাছ থেকে। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। কথা দিয়েছিলাম ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের ভালোবাসা নিয়ে। ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশে। বিরতিতে যাবার আগে যে ভয়াবহ ভালোবাসার পূর্ণ রূপ আমরা জানলাম টিটুর কাছ থেকে, সেই কথা জানার পর অনেকেই ভাবছেন বাবারে ভালোবাসা থেকে 10 হাত দূরে থাকি। আসলে বিষয়টি হচ্ছে যে আমি আজকে স্ট্যাটাস দিয়েছিলাম, মানে ফেসবুকে যে পোস্ট দেওয়া আছে সেখানে কথাটা ছিল যে জীবন পথে মানে ভালোবাসা প্রয়োজন হবে, জীবন কখনো একা চলতে পারে না, ভালোবাসা আসবেই। তাই যতই আপনি দূরে থাকতে চান না কেন, ভালোবাসা থেকে ভালোবাসাই আপনাকে খুঁজে নেবে। কিন্তু নির্ভর করছে যেই ভালোবাসাকে আপনাকে খুঁজে নেবে সেই ভালোবাসার কাছে আপনি নিজেকে ধরা দিতে চান কিনা, কিংবা ধরা দেবার আগে নিজেকে কতটা প্রস্তুত হয়ে ধরা দেবার প্রয়োজন। আমার কাছে মনে হয় টিটু যে ভালোবাসার কাছে নিজেকে ধরা দিয়েছে, সেই ধরা দেবার আগে বেশ কিছু ভাবনা টিটুর ভাবনা উচিত ছিল, এবং যদি সেই ভাবনাটা একটু দৃঢ় থাকতো তাহলে হয়তো আজকে এই দুর্দশা তার জীবনে নাও আসতে পারতো। তার কারণ হচ্ছে যে মেয়েটি যখন বলেছিল টিটু ভাই আপনাকে যে তুমি আসদ না হলে আমার লাশ যাবে, এরকম কিছু একটা বলেছিল আপনাকে মেলা থেকে, আপনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে আপনি গিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই মুহূর্তে যদি আপনি আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করতেন, কিংবা আপনার ফ্যামিলি যদি কারো কাছে শেয়ার করতেন, তাহলে হয়তো মানে কি হতো, আপনার কি মনে হয় যে আদৌ মেয়েটি লাশ যেত, মানে সে এরকম কিছু করতো? যেহেতু ওর মোবাইলে আমার অনেক এসএমএস ছিল, আচ্ছা, কল, এখন তো বর্তমানে কল থেকে যেগুলো যে হয়তো পারে যে এই ছেলের কাছে গেছে কিনা, এই আমি কিন্তু আমি ওইসব চিন্তা করিনি। যেহেতু ভালোবাসছে, আমি অনেক বুঝাইলাম, এবার যখন কাজ হলো না, চিন্তা করলাম, আবার একটু জিদি ছিল, আর করতেও পারে। আচ্ছা, ঠিক আছে, মানে একটা দ্বিধার ভিতরে ছিলেন, যদি করে বসে তাহলে কি হবে। আমি চিন্তা করলাম ভালো যখন বাসি, বিয়েতে আজ না কাল করতেই হবে। আচ্ছা, চলো নিয়ে গেলাম। আপনার ভালোবাসাতে কোনো খাত ছিল না, যে কারণে আপনি, সত্যি কথা, আমি মনে করেন যে 9টা বছর ওয়েট করছি, বুঝতে পেরেছি যে দেখি বলে অস্বীকার করছে, তারপর যদি কেস শেষ হয়ে যায়, কেসটা শেষ হয়ে যায়, আমি পেয়ে যাই, ঠিক আছে, এইভাবে ছিলাম, আমি একটা আশা ছিলাম। পরে চিন্তা করলাম যে আর না, অনেক সময় নষ্ট, বয়স হইতেছে, আর দেরি করে লাভ, এই সময় নষ্ট করে লাভ। টিটু ভাই, আমরা বলেছি জীবন কখনো থেমে থাকে না। জি জি, চলার পথে সে তার ভালোবাসাকে খুঁজে নেয়। নতুন জীবনে আপনার, মানে নতুন যে মানুষটি আপনার জীবনে এসেছেন 2017 সালে, আপনার স্ত্রী, তার নামটা জানতে পারি? তার ডাক নাম বিথি। বিথি, আচ্ছা। বিথির প্রতি আপনি কতটা লয়াল, মানে আপনি কতটা আসলে সৎ? ও তো আমাকে বলে যে তুমি আমার ভালোবাসো না। আপনি কি করেন? আপনি কি তাকে ভালোবাসেন নাকি সংসার করছেন, কোনটা? না, ভালোবাসি, কিন্তু আমি বুঝতে দিই না। ঠিক আছে, কেন বুঝতে দেন না? সমস্যাটা কোথায়? বুঝতে দিই না, এটা গুরু নাই বলি। এটা মনে করেন যে আমি ওরে অনেকই ভালোবাসি, আমার সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। আমার মাকে, সবাই, এটা মা তো আসলে আমার ওয়াইফকে আমি বিয়ের দিনে বলছি, প্রায় বলি যে তুমি আমার মাকে যদি ভালোবাসো, আমার কলিজা ছেড়ে ভালোবাসা তোমাকে আমি দিব। আচ্ছা, আমার মাকে তুমি যত ভালোবাসতে পারো, আমার ভালোবাসা তুমি পাবা। সত্যি কথা, এখন আমি বলতে শুনতেছি, আমি বলতেছি। আর আমি এই
গত সপ্তাহে বলছি আমার মারও তুমি ভালোবাসো, তুমি আমার ভালোবাসা পাবা, কিন্তু আমার মা আগে, আমার বাপ নাই। বুঝতে পেরেছি। আমরা 3টা ভাই, তুমি যেমন আমার ভাইয়েরাও শুনতেছে, মা কিন্তু আমার সময় খারাপ অবস্থা, কিন্তু মা কিন্তু আমাকে ছেড়ে যায় নাই। আমার 3 ভাই এখন 3 দিকে থাকি, সম্পর্ক ভালো আছে, আমার সম্পর্ক আছে, কিন্তু মা কিন্তু আমার পাশে আছে। ঠিক আছে, মা তার আমার মানে ভিথিকে আপনি ভালোবাসেন, ভালোবাসি। কোনো একটি ঘটনার কারণে প্রকাশ করছেন হ্যাঁ, না। ও আমাকে অনেকই করে। এখন মনে করেন যে সত্যি কথা, গুরু এই জীবনে টাকারও দরকার আছে, অবশ্যই। টাকা ছাড়া কোনো দাম নাই। টাকা ছাড়া দাম নেই। এই জিনিসটা যে আমি একটা বছর আজকে আমি হারে হারে টের পাইছি। এটা আমরা প্রতিদিনই পাই। আমরা প্রতিদিনই টের পাই। ঠিক আছে, কিন্তু এত কষ্ট আমার যে মা কিন্তু আমাকে ছেড়ে দেয়নি। মা প্রত্যেক সময়ে আমার আছে। বাবা তুই চিন্তা করিস না, মানুষের খারাপ দিন থাকে না, তুই কাজ জানিস, তোর সমস্যা কি? আমি কিন্তু কাজেরই পাই, কিন্তু আসলে সত্য কথাই যে আপনি যে কথাটা বলছিলেন, আমার কাজ নেই, কিন্তু মা কখনো আমার পাশ ছাড়েনি। মা যখন বলে যে বাবা কাজ নেই, কাজ আসবে, চিন্তা করিস না, সারা জীবন এরকম তোর থাকে একদিন না। থাকবে না। এই ধরনের সাহস যখন কোনো মা কিংবা কোনো বাবা কোনো সন্তানকে দেয়, এইটার থেকে বড় সাহস পৃথিবীতে আর কিছু হয় না। সবচেয়ে এটাই। কাছের মানুষ মানে মা বাবার উপরে তো কিছু হয় না, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু কিছু ক্ষেত্রে এই মা বাবাই অনেক সময় সন্তানদের কাছ থেকে হাত ছড়িয়ে নেয়। মার আমি এখনো বলতে চাই, মা তুমি শুনতেছো, তোমার এই ছেলে যতদিন বাঁচে থাকবে, তোমার নিশ্চিন্ত থাকো, তোমার কোনোদিন কোনো অবহেলা হবে না। চমৎকার, আমি আমরা তোমার দোয়া খুব করি। ভালোবাসি মা, তুমি জানো আমি তোমার খুবই ভালোবাসি। আমি এটাও জানি তুমি আমার খুব ভালোবাসো। তোমার বড় সাথে যাও নাই, মেজোটার সাথে যাও নাই, আমার কাছে আসো। মাঝে মাঝে রাগ করে বলি, মা পকেটে টাকা থাকে না, তখন বলি মা তুমি রাগের মাথায় বলি তুমি বড় ভাগে চলে যাও। সত্যি মা আমি তোমার খুব ভালোবাসি, আমি জানি তুমি আমার খুব আপনার সবাই দোয়া করবেন, আমি জানি আমার মার খুব খেয়াল রাখতে পারি। যাদের মা আছে, আমি ভাই দোয়া করি যে মার খেয়াল রাখেন ভাই, ভাই থাকতে বুঝেন, পরে গেলে বুঝবেন ওই কোনো মূল্য নাই। যে অনেকে থাকতে বোঝে না, থাকতে তারা দেন। আমি যত চেষ্টা করি আমার মার আমি খেয়াল রাখি। আমার সাথে আমার একটা বড় বোন আছে, আমি বড় বোন থাকি, আমার মার পরে আমার বড় বোন, আমাদের কষ্ট করে ছোটোকালে গার্মেন্টস চাকরি করে আমাদের খাওয়াইছে। আমার বড় বোনের জামাই নাই। শুধু তাই না, মানে আপনি যে কথাগুলো বলছেন, রাত 12টার কথা যখন পুলিশ আপনাকে নিয়ে যায়, জি। তখন আপনার মা রাস্তায় চলন্ত কান্না করতেছে, সড়ক রাস্তা, মেইন সড়কে তো অবশ্যই, যে সিআরপি মেন সঙ্গে কান্না মেইন করতেছে সড়কে কান্না যে করছে। আমার ছেলে নিয়ে গেছে, আপনারা আটকানে। মানে এই দৃশ্যটা তো আমরা শুনছি, আমরা চোখের উপর দেখতে পারছি। আমি আর এই শব্দগুলোকে পুনরাবৃত্তি আরেকটা করতে চাই জিনিস না। গুরু, আমি যখন প্রথম 3 মাস জেলে ছিলাম, আমার বাসায় মাছ কিনে নাই। আচ্ছা, যে আমার ছেলে জেলে ছেলে পড়েছে, মাছ খেতে পারবে মাছ না। খেতে পারে না, ও কি খায় না খায়, মানে আমার বলতেছে যে আমার মাছ কিনে। আমি এটা কোনো কথা, আব্বা আছে তোর মাছ কিনবো না, কয় না তুই খাবি না, আমরা একটা মাছ কিনে খাবো। আমার ছেলে বাড়ি এসেছে, তখন খুব খারাপ অবস্থায় ছিলাম। 3 মাসে বারবার আটকায় যায়, বাড়িলা ফ্রিজ নিতে আসে। যাই হোক, আমি ছাড়া পাওয়ার পর আমি দোকানতে অ্যাডভান্স পাই, সবাই টাকা পয়সা গিলে আমি এলাকাটা ছেড়ে দিই। টিটু ভাই, শুধু একটা কথা বলি, আমি আপনাকেও বলছি, আমি আমাকেও বলছি, আপনার কথা আমি 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 বুঝতে পারছি আপনি যা বলতে চাইছেন। আমি আপনাকে শুনিয়ে আমাকেও শোনাচ্ছি, আমি নিজেকে নিজে বলছি। বছরে 365 দিন এক থাকে না, জি। জীবন প্রতিটা দিন একরকম এক থাকে থাকে না। না, জীবন পাল্টাবেই, পাল্টাবেই। জীবন পাল্টাবেই। এবং এই যে আপনি আপনার বিগত জীবনগুলোতে যে শিক্ষাটা পেয়েছেন না, এই যে মানুষগুলোকে চিনেছেন না, জি, আপনি তো দেখেছেন যে আপনি যখন বিপদে পড়েছেন আপনার পাশে কে ছিল, আপনার মা ছিল না আপনার বাবা ছিল। টিটু ভাই, একটা সত্য কথা বলি, জিনিসটা শুনতে হয়তো অনেক খারাপ লাগবে, আপনার আম্মা শুনছে এবং অনেকের আম্মা আম্মা শুনছে, আমি সবার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি। আপনি যখন জেলে ছিলেন, আপনি যখন বিপদে ছিলেন, আমি জেল বলি যাই বলি, আপনি যখন বিপদে ছিলেন, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের বিপদের সংজ্ঞাটা এক এক রকম। এক এক রকম। আপনি হয়তো জেলে থেকে এক রকমের জীবন দেখেছেন, কেউ জেলে থাকেনি, পরিবারের সাথে থেকেও আর এক রকম ভয়াবহ জীবন দেখছে। দেখেছে। যে যেভাবে বিপদের মুখে যখন পড়ে, ওই মুহূর্তে মানুষের না চেহারাগুলো পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে যায়। আজকে যদি টিটু জেলে না যেত, কিংবা জেলে যাবার পরে যদি তার মায়ের এই আর্তনাদ চোখে না দেখতো, যদি টিটু না দেখতো যে মধ্যরাতে রাজপথে তার মা কাঁদছে তার ছেলের জন্য, 3 মাস হয়ে গেছে টিটু মাছ খেতে পারবে না বিধায় তার মা খায়নি, এই ভালোবাসা আপনি দেখেছেন বিদায় আজ আপনার চোখ দিয়ে অশ্রু ঝরছে, আপনি বলতে পারছেন আমি আমার মাকে ভালোবাসি। আপনি দেখেছেন, দুর্ভাগ্যক্রমে অনেক ক্ষেত্রেই অনেক মা বাবারাই এই ভালোবাসা দেখায় না। সত্য, শুনতে খুব খারাপ লাগছে, সত্য।
তাই বিপদে পড়লে না মানুষ চেনা যায়। মানুষ চিনেছেন না, মানুষ চিনেই কিন্তু আজ আপনি বলছেন যদি আল্লাহ না করুক আপনার মা আপনাকে ভালোবাসা না দেখাতো, টিটু ভাই আপনার মুখ দিয়ে এত ভালো কথা আসতো না, হয়তো আসতো না। আমরা কি বলি, আমরা আমাদের মা বাবার প্রতি বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় রাগ অভিমান থাকে, কিন্তু বাস্তবতাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং জীবন মানুষকে কিছু কিছু সময় সুযোগ করে দেয় সত্যিকার মানুষগুলোকে চেনার জন্য, যেটা আপনি চিনতে পেরেছেন। জি 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 ঠিক আমিও চিনছি, আপনিও যেমন চিনতে পেরেছেন আমিও চিনছি যে সত্যিকার কোন মানুষটা আসলে জীবনে দরকার। আমি জাস্ট সংক্ষেপে বললাম, সবাই যার যার মতো করে বুঝে নেবে এবং যথেষ্ট বোঝার জন্য। হ্যাঁ, মা শুনতেছে। আমার ছেলের বয়স 4 মাস, নাম নাইমুল ইসলাম পরশ। আচ্ছা, ঠিক আছে, ও তো এখন বুঝে না, শুয়ে আছে, মানে ঘুমাইতেছে। আমার ওয়াইফ শুনতেছে। ভাই আমরা একটা গান শুনবো, গান শোনার পরে আমরা ফিরে আসবো শ্রোতারা আসলে কি বলে। এবং আমি এতটুকু শুধু বলতে পারি যে আপনি অনেক ভালো একজন সন্তান, আর যে মানুষটি ভালো সন্তান সে অবশ্যই ভালো স্বামী হতে পারবে, ভালো বাবা হতে পারবে। এতটুকু দোয়া আমরা জন্য করি, কারণ আপনি জীবনে যা দেখেছেন ভয়াবহ। আল্লাহ না করুক কারো জীবনে যেন এই দিন দেখতে না হয়, আমার শত্রুর জীবনেও যেন এরকম দিন দেখতে না হয়। এটা তো আমি সমকে বললাম, আমরা বুঝে না। আমরা বুঝতে পারছি যে পুরো হিস্ট্রি বলতে চাইলে আরো ভয়াবহতা, কিন্তু সময় স্বল্পতার কারণে আর হয়তো শুনতেও ভালো লাগতো না। শুধু এই কথাগুলো জেল হাজত বেল শুনতেও ভালো লাগতো না। আপনি সংক্ষেপে যথেষ্ট পরিমাণ স্মার্টের সাথে আপনি উপস্থাপন করার চেষ্টা করেছেন আপনার ভালোবাসাটাকে। আর শুধু এতটুকুই, আমি জানি না, হয়তো যদি এই মুহূর্তে তুলি শুনে থাকে, আমি বলবো অনুষ্ঠানটা শোনেন, আয়নার সামনে দাঁড়ান, নিচের দিকে নিজে যদি তাকাতে পারেন খুব ভালো। আর যদি নিজের দিকে নিজে তাকাতে না পারেন তাহলে উত্তরটা আপনিই পাবেন। আর বেশি কিছুই বলবো না, কারণ আমরা সবার কাছ থেকে লুকোতে পারি, আয়নার সামনে থেকে আমরা লুকোতে পারি না। বিবেকের কাছ থেকে পালানোর কোনো উপায় নেই। প্রতিটা মানুষকে একদিন না একদিন বিবেকের মুখোমুখি হতে হবে। সেটা হতে হবে বাবাকে, হতে হবে মাকে, হতে হবে সন্তানকে, প্রত্যেকটা মানুষকেই। সো তুলি সব জায়গা থেকে পালাতে পারবে যদি আজকের এই ঘটনা কোনো না কোনোভাবে শুনে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে যদি ক্ষমতা থাকে নিজের দিকে নিজে তাকান, উত্তরটা পেয়ে যাবেন। আমরা একটি গান শুনবো, গান শোনার পরে আমরা শ্রোতাদের সাথে ফোনে কথা বলবো। কেউ যদি চান এই মুহূর্তে স্টুডিও থেকে গুরু আপনাকে কল দেবে, ভালোবাসার কথা হবে, কিছু নিয়ে কথা হবে, তাহলে আপনার নাম লিখুন, শুরুতে অন্য কিছু লিখবেন না, আপনার নাম স্পেস, আপনি কোথায় আছেন এবং আপনার মোবাইল নাম্বারটা পাঠাতে। যাওয়ার পরে মামলা করার পরে মেয়েরে কুয়েত নিয়ে গিয়েছিল। আচ্ছা, কিন্তু তার জামিন হচ্ছিল না। তো যখন এই জামিন হচ্ছে না, তখন ব্যতিক্রমে এই বন্ধু বান্ধবে জানতে পারলো যে জামিন হচ্ছে না, ওই সাক্ষী লাগবে ওই মেয়েটার এই মূলত এই মামলার নিষ্পত্তি বা এই জামিনের জন্য। তো ওই মেয়েকে যখন অন্য মারফতে খবর দেওয়া হলো কুয়েতে, তখন সে আইসে এই মামলার নিষ্পত্তি করে গেল। ঘটনা ছিল যে মেয়েটা বাধ্য করা হয়েছিল এই মামলা করার জন্য। যখন তারে উদ্ধার করে নিয়ে গেল, যাওয়ার পরে সে আর কি এই স্টেটমেন্ট দিয়ে গেছিল, কিন্তু মেয়েটারে বোঝানো হয়েছিল যে ওরে রিলিজ করা হবে, আর যদি তুমি এতে সম্মতি না থাকো, ওরে ছাড়ি না দাও, তাহলে কিন্তু ওরে আমরা আরো শাস্তিতে বেশি মামলা দেবো এবং বেশি হ্যারাসমেন্ট করা হবে। কিন্তু ওরে উদ্ধার করার জন্য কিন্তু মেয়ে ওই কাগজে সই করে চলে গেল। যখন 2 বছর পরে জানতে পারলো যে সে এখনো জেলে, সে ওইখান থেকে আইসে তারে কোর্টে ডাইরেক্ট কোর্টে গেছিল, সে বাসায় যায় নাই। আচ্ছা, আইসে সেই ছেলে জামিন করানোর পরে তারপর সে বাসায় গেছে। এইখানে টিটু ভাই যে একটা কথা বললো, ওনার যে 4টে বোন আইছিল একসাথে ওনার সাথে জেলে দেখা করতে, তো উনি কিন্তু তাদের মাধ্যমে তারাও প্রস্তাবটা করছিল যে সেই মেয়ে কোথায়, তার কি অবস্থায় আছে, তাকে জানা ইনফর্ম করার জন্য যে সে আসলে কি হচ্ছে না হচ্ছে। এই বিষয়টা কিন্তু উনি ওই জায়গায় ওভারলুক করে গেছে, সে কিন্তু এটা তাদেরকে জানায় নাই। আচ্ছা, তো এইটাও যদি হয়তো জানানো যেত, অথবা সে কিন্তু আজও পর্যন্ত এখনো খোঁজ জানে না যে আসলে সে কিন্তু একটা রিমেম্বার দিছিল যখন সে নেত্রকোনা থেকে আসতেছিল যে আমি গেলে আর আসবো না। হ্যাঁ, যে আমি গেলে আমাকে আর আসতে দেবে না। হ্যাঁ, এবং সে বাস থেকে লাফ দেবারও চেষ্টা করছিল বেশ কয়েকবার।